একটা কর্পোরেট চাকরি ছেড়ে একটা বিজনেস করছো, এটা তো হিউজ একটা চ্যালেঞ্জ। মোর অফ এ চ্যালেঞ্জ, এটা রিস্ক। আর ইম্পর্টেন্ট হচ্ছে কোন ফেজ অফ লাইফ তুমি ওই রিস্কটা নিচ্ছ। তুমি যখন 40 বছর বয়সে এই ডিসিশনটা নিলে, তোমার বাড়ির লোক কোথাও বারণ করে? আমার ওয়াইফ পাপিয়া শুধু একটা কথা বলেছিল যে এই যে নামটা জল খাবার, তো এইটা মাথা থেকে এলো কিভাবে? বিজনেসে আমার বলে কিছু নেই, ইটস অল অ্যাবাউট কনজিউমার্স, তাদের সুবিধের জন্য, তাদের কি দরকার। তো এমন একটা নাম ভাবছিলাম হুইচ শুড বি। তোমার 9 to 5 ছিল, এখন বিজনেস, কোনটা টাফ? ভালো লাগাটা হচ্ছে এখানে আমি জানি এর আউটকামটা কি, যে এটা করলে কি হবে, এটা করলে ব্র্যান্ডের বা কোম্পানির আউটকামটা কোথায় গিয়ে দাঁড়াবে। তো এই প্রেশারটা নিতে ভালো লাগে। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, দে উইল নট গিভ এ প্রপার ফিডব্যাক। ঠিক আছে, তারা বলে খুব ভালো, তো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, বাট অ্যাকচুয়ালি দে আর নট ইউর কনজিউমার্স। যদি তোমাকে বুঝতে হয় যে প্রোডাক্টটা মার্কেট ফিট কিনা, তুমি ফার্স্টে প্রোডাক্টটা নিয়ে অ্যামাজন ফ্লিপকার্টে লঞ্চ করে দাও। ফার্স্ট সেলটা কতদিন পরে ছিল? ফার্স্ট সেলটা যখন ট্রিং করে মোবাইলটা বাজে, হ্যাঁ, আমি বাড়িতে ছিলাম, আমি সবার আগে বললাম প্রোডাক্টের ফটোশ্যুট, ফটোটা কীরকম না হচ্ছে, সেটার মকআপ কেমন হচ্ছে, এই যে পুরো লিস্টিংয়ের 6-7টা ইমেজ, এটা খুব ইম্পর্টেন্ট কনভার্সনের জন্য। এই চ্যালেঞ্জটা কতটা ছিল যে কাচের বোতলে করা, তারপর অনলাইনে দেবো, এটা কি খুব রিস্কি ছিল? সেফটি তো করতেই হবে, কিন্তু শিখবো কোথা থেকে, তাই না? শেখা যায় অনলাইন থেকে। তো গুড় ইজ আওয়ার টপ সেলিং। যখন বর্ষাকাল আসে, জন্মাষ্টমীর সময় তালের পাল্প ইজ আওয়ার বেস্ট সেলিং। আমি কিন্তু আমার কোনো এন্ড কনজিউমারের ডিটেলস আমার কাছে নেই। অ্যামাজনের ক্ষেত্রে হচ্ছে এন্ড কনজিউমারের ডিটেলস আমার কাছে তবু থাকবে, বাট এই কুইক কমার্সে থাকবে না, কারণ কুইক কমার্স আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে নিয়ে ও বিক্রি করছে। বিজনেসে আরেকটা জিনিসও আমি শিখেছি, এটা ভেরি ইম্পর্টেন্ট, হু ইজ নট মাই কাস্টমার। আই স্টার্টেড ফ্রম জিরো, কুলের আচার দিয়ে শুরু। তো তখন আমার কোনো 1 কোটি 2 কোটি আমার দরকার ছিল না। মাই প্রোডাক্ট ইজ নট মেড ফর জেনারেল ট্রেড। মুদি দোকানে আমার প্রোডাক্ট থাকবে না, অ্যান্ড ইট ইজ নট ফিট ফর মুদি দোকান। আজকে আমাদের ইউটিএসে এটি সেকেন্ড বিজনেস পডকাস্ট। আমরা নতুন করে বিজনেস পডকাস্ট চালু করেছি, আর সেটির প্রথম পডকাস্টে আপনারা যেরকম রেসপন্স দিয়েছিলেন, তাতে আমরা আপ্লুত হয়ে আজকে আবারও একটি নতুন স্টার্ট আপের কথা নিয়ে এসেছি, জলখাবারের ফাউন্ডার বিজয় সরকার আজকে আমাদের সাথে পডকাস্টে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। তাদের স্টার্ট আপের শুরু থেকে, একটা স্টার্ট আপ করতে গেলে কী কী ডিফিকাল্টিজ আসে, একটা ফুড স্টার্ট আপের ক্ষেত্রে কী কী প্রবলেম আসে, তাদের কিভাবে প্রফিটেবিলিটি ডিপেন্ড করে, কোন সময় কোন প্রোডাক্টগুলো বেশি বিক্রি হয়। আপনি যদি বিজনেস করতে চান তাহলে আপনার এই পডকাস্টটি দেখা খুবই প্রয়োজন, কারণ এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ একটা বিজনেস করতে গেলে কি কি লাগে, সেই সব কিছু নিয়ে আজকে আমরা ডিটেলে আলোচনা করেছি। আর ফাইনালি তারা কিভাবে একটা সাকসেসফুল স্টার্ট আপ রান করছে, সেই বিষয় নিয়েও আলোচনা আছে আজকের পডকাস্টে। তো বেশি দেরি করব না, চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। বিজয়দা, ইউটিএসে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। তোমার মানে আজকে দর্শকদের কনটেক্সে বলে দিই, বিজয়দা একজন বিজনেসম্যান, বাট তার আগে আমি বলি যে বিজয়দার যে ব্র্যান্ডটা, সেটা আমি অনেক আগে থেকে চিনি। ওকে, আমি ইনস্টাগ্রামে প্রচুর দেখেছি তোমার ব্র্যান্ডের বিভিন্ন প্রমোশন, বা মানে বিভিন্ন লোক তোমার ব্র্যান্ড নিয়ে কথা বলছে, সব থেকে বড় ব্যাপার। বাট আমি ভাবিনি কোনোদিনও আমরা সামনাসামনি বসবো। আই এম অলসো লাকি এনাফ স্বপ্নদীপ, মানে আমি ট্রাস্ট মি, আমি তোমার চ্যানেল ফলো করি, দেখি, ইয়োর কন্টেন্ট ইজ ভেরি গুড। সো কোনো দিন যে সেই শান্তদীপ ডাকবে, আমাকে কথা হবে, আমিও সেটা আমার কাছেও অভাবনীয় ছিল, বাট ওই সব কিছুর একটা রিয়েলিটি আছে, অ্যান্ড টুডে ইজ দ্যাট ডে। সো থ্যাংক ইউ স্বপ্নদীপ, থ্যাংক ইউ ফর এভরিথিং, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। সব থেকে বড় ব্যাপার যে তুমি একটা কর্পোরেট চাকরি ছেড়ে একটা বিজনেস করছো। এই যে মানে বিশেষ করে বাঙালিদের পরিবারে একটা চাকরি ছেড়ে ব্যবসা করা, এটা তো হিউজ একটা চ্যালেঞ্জ। বলবো মোর অফ এ চ্যালেঞ্জ, এটা রিস্ক। আর ইম্পর্টেন্ট হচ্ছে কোন ফেজ অফ লাইফ তুমি ওই রিস্কটা নিচ্ছ।
মানে আমি রিস্কটা নিয়েছি হচ্ছে অ্যারাউন্ড মাই এজ ওয়াজ 40, মানে এটা তো আরো ডেঞ্জারাস জায়গা। মিড লাইফ, হুম। যেখানে আমার ফ্যামিলি আছে, মাই ওয়াইফ, মাই 2 কিডস, একটা ফ্যামিলির রানিং কস্ট আছে। এই রিস্কটা মিনিমাইজ হয় যখন বয়সটা আরও কম থাকে। মানে ইফ ইউ ডু আফটার ইয়োর গ্র্যাজুয়েশন, রিস্ক ইজ মিনিমাম। বিয়ের পরে রিস্কটা একটু বেড়ে গেল, বাচ্চা কাচ্চা হয়ে গেল, রিস্কটা আর একটু বেড়ে গেল। হোয়েন দেয়ার ইজ আ স্টেবল ফ্যামিলি, দেয়ার ইজ আ রানিং কস্ট, ফুল রেসপন্সিবিলিটি। তো বয়স যত বাড়তে থাকে, ফ্যামিলি যত বড় হতে থাকে, রিস্কটাও তত বড় হতে থাকে। তো যদি কেউ চাকরি না করে বিজনেসের কথা ভাবতে চায়, আমি তো বলবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইন লাইফ। আর আজকে বিজনেস করার জন্য কোনো ডিগ্রি লাগে না, বেসিক্যালি ইট ইজ অল অ্যাবাউট ইউর ইনটেন্ট, আর সেটার পেছনে লেগে থাকা। তো এটার জন্য তো কোনো বয়স লাগে না যে পিছনে লেগে থাকার জন্য কত বছর বয়স থেকে শুরু করতে হবে। সো আই থিঙ্ক আফটার 12 এ পার্সন ইজ গুড এনাফ টু স্টার্ট হিজ অর হার বিজনেস। আর যত আর্লি স্টার্ট করবে তত রিস্কটা কম, কারণ ততক্ষণে কী হয়, যতক্ষণে সে একটা অ্যারাউন্ড 27, 28, 29 এজে আসবে, ততক্ষণে বিজনেস দাঁড় করিয়ে দেবে। কারণ বিজনেস দাঁড় করারও তারও একটা জেস্টেশনাল টাইম থাকে, একটা বিজনেস দাঁড়ানোর সময় নেয়। তো সেই সময়টা তাকে দিতে হবে। মুশকিলটা কি, যখন একটা স্টেবল ফ্যামিলি হয়ে যায় অ্যান্ড ইউ আর ইন ইউর মিড এজ গ্রুপ, মিড লাইফ, তো তখন ওই সময়ের উইন্ডোটা অনেকটা ছোট হতে থাকে। আমি যদি একটা গ্র্যাজুয়েট পাস করে একটা বিজনেস স্টার্ট করি, আমার কাছে উইন্ডোটা অনেক বড় থাকে, 1 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর। আই হ্যাভ দ্যাট উইন্ডো। হ্যাঁ, তো দ্যাট ইজ ওই লাক্সারিটা পরে পাওয়া যায় না। যখন তোমার ফ্যামিলি হয়ে যায় তখন উইন্ডোটা খুব ছোট হয়ে যায়। কিন্তু যখন তুমি খুব এই It's ব্যাপারটা fine, তুমি হয়ে যায়, ইজ কমফোর্টেবল সাথে, হ্যাঁ, no তো problem. যাই হোক, তো তুমি যখন 40 বছর বয়সে এই ডিসিশনটা নিলে, তোমার বাড়ির লোক কোথাও বারণ করে? আমার ওয়াইফ পাপিয়া শুধু একটা কথা বলেছিল যে মানে শি ওয়াজ ইন ফেভার ইন দিস ডিসিশন, যে ঠিক আছে তুমি করো। আমার কোনো দিনই কোনো ডিসিশানে মতামত দিয়েছে, তার ওপিনিয়ন দিয়েছে, বাধা দেয়নি। তো ওয়ান্স ইট ওয়াজ ডিসাইডেড যে এটা করব, এবং এই করার পেছনে কিছু লজিকও ছিল, তো ও শুধু বলেছিল পাপিয়া যে একটু দেখে নিও, ব্যাস এই দুটো শব্দ, একটু দেখে নিও। এতগুলো আছে, মানে ছেলে আছে, মেয়ে আছে, এরকম কস্ট তুমি পারবে তো? তো আমি ওকে বলেছিলাম ঠিক আছে, 2 বছর কষ্ট করে টানতে হবে, তো উই উইল ম্যানেজ। তো ইটস নট অ্যাবাউট মাই ওয়াইফ। আমার মেয়ে তখন ক্লাস 7-এ পড়ে। তো আমরা আমার ছেলে তখন অনেক ছোট, আমি, আমার স্ত্রী, আমার মেয়ে উই আর অ্যালাইন্ড কি নেক্সট 2 ইয়ার্স উইল বি আর চ্যালেঞ্জিং। এই তো মানা করেনি, শি হ্যাজ সাপোর্টেড। মানে ওই 2 বছর ও যেভাবে সাপোর্ট করেছিল, তো মানে সত্যি, মানে আজ ভাবি ওটা খুবই দরকার ছিল। মানে ও বাড়িটা সামলে রেখেছিল বলে আমি বাইরে ফোকাস করতে পারতাম। এই বাট বিজনেসে যেটা হয়, মানে অনেকেই যেটা করে, সেটা হচ্ছে যে আমি চাকরি করতে করতে একটা কিছু স্টার্ট করলাম, যে আমি চাকরিও করছি, আমি রাতে এসে হয়তো বিজনেসের কাজ করছি, এটা অনেকেই করে। বাট তোমার ক্ষেত্রে কি একদম ছেড়েই দিয়েছিলে, তারপরেই শুরু করেছিলে? আমি অ্যাকচুয়ালি বিজনেসের কিছু ফেজ থাকে, ডকুমেন্টেশন, লিগাল প্রসিডিওর্স, সেইগুলো আমি চাকরি করতে করতে করে নিয়েছিলাম। মানে বিকজ আই ডিসাইডেড যে আমি তো বিজনেস করবই। তো আমি ওই লিগাল প্রসিডিওর্স, কোম্পানি রেজিস্ট্রেশন, যেগুলো লিগাল প্রসিডিওর্সগুলো থাকে, সেইগুলো আমি চাকরি করতে করতেই করে নিয়েছিলাম। যখন সেগুলো কমপ্লিট হয়ে গেছিলো, হোয়েন এভরিথিং ওয়াজ সেট, তখন আমি ডিসিশন নিই আমি চাকরিটা ছেড়ে দেবো। আচ্ছা। কারণ এতটুকু আমি সেন্স করে নিয়েছিলাম, দেখুন আমার তো কোনো পার্টনারশিপ নেই যে আমরা দুজন পার্টনারে কাজ করি, মানে আমি একাই শুরু করেছি। তো সেখানে না, তো একা করার সময় আমি বুঝে গেছিলাম যে দু নৌকোতে পা দিয়ে এটা করা যাবে না। এবং সত্যি আজও বলছি, আমি 3 বছর পর ইটস নট পসিবল। একটা জায়গায় ফুললি কনসেন্ট্রেশন করতেই হবে, আর নতুন অবস্থায় নতুন বিজনেস দাঁড় করাতে হবে, যেখানে আমি বলছিলাম যে উইন্ডোটা খুব ছোট, যে 2 ইয়ার্স বা 3 ইয়ার্সের মধ্যে দাঁড় করাতে হবে, সেই সময় দু নৌকোয় পা দিয়ে হবে না, তোমাকে ফুললি কনসেন্ট্রেট, মানে 24 ঘন্টাও তখন কম পড়ে। তো সেখানে আমি চাকরি বিজনেস একসাথে কী করব, যেটা করা যায়, হ্যাঁ, মানে চাকরি ছাড়ার পর ওই লিগাল প্রসিডিওর্সে টাইম ওয়েস্ট না করা, সেগুলো আগে থেকে করে রাখাই বেটার। আপনার কোম্পানি ফরমেশন আছে, জিএসটি আছে, ট্যাক্সেশন আছে, ট্রেডমার্ক করা আছে, ব্র্যান্ড নেম আছে, এই সব কিছুগুলো, ট্রেড লাইসেন্স, মানে এগুলো করতে 1 বছর লেগে যায়, মানে একটা ঠিকঠাক ডকুমেন্টস তৈরি হতে। তো এগুলো চাকরি ছাড়ার আগে করে নিয়েছিলাম।
আচ্ছা, যেহেতু ব্র্যান্ড নেম বললেন সেই দিয়েই আসি, যে এই যে নামটা জলখাবার, এটা খুব ইউনিক একটা নাম, কমন নাম বাট ইউনিক। তো এইটা মাথা থেকে এলো কিভাবে? অ্যাকচুয়ালি না, বিজনেসে আমার যেটা মনে হয়েছে যে বিজনেসে আমার বলে কিছু নেই, ইটস অল অ্যাবাউট কনজিউমার্স। তাদের সুবিধের জন্যে, তাদের কি দরকার, মানে কোনটা তাদের জন্য সুবিধা হবে। তো এমন একটা নাম ভাবছিলাম হুইচ শুড বি ইজি টু রিমেম্বার, ইজি টু ইউজ, আমাদের দৈনন্দিন জীবনে সারাদিনে এক আধবার মুখে চলেই আসে, এরকম কোনো একটা নাম হবে। তো এবার ঘটনা হচ্ছে যে আজকের দিনে না যে কোনো নতুন ব্র্যান্ড বা নতুন প্রোডাক্ট সার্চ করার টাইপটা চেঞ্জ হয়ে গেছে। আগে কি হতো, আগে আমরা একটা দোকানে যেতাম, দোকানে গিয়ে বললাম দাদা এটা হবে, দাদা ওটা হবে। এখন সার্চটা হয় গুগলে। তো গুগলে যদি একটু টিপিক্যাল নাম হয়ে যায়, যে যেখানে একটু আমার স্পেলিংটা লিখতে অসুবিধা হচ্ছে বা নামটা উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে, তো সার্চেই আসবে না। তারপর প্রোডাক্টটা খুঁজে পাবে কোথায়। তো ভেরি সিম্পল নেম ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিম্পল, ভেরি ইজি টু ইউজ, ইজি টু রিমেম্বার, ইজি টু নো, মানে যেটা আমরা সবসময় ইউজ করি। তো সেই জন্যে এই জলখাবার শব্দটা ব্যবহার করা, হুইচ ইজ ভেরি কমন, ভেরি ইজি টু রিমেম্বার। যদিও আমি বলবো যে চাইলেই হয় না, আমরা অ্যাকচুয়ালি 2-3টে নাম শর্টলিস্ট করেছিলাম মানে খাবারের ওপরে, বাট এখানেও তো অনেক লিগাল প্রসিডিওর্স থাকে, ট্রেডমার্ক থাকে, সেই ট্রেডমার্ক ক্লাসিফিকেশান থাকে, ওই ক্লাসিফিকেশানে এটার মানে অ্যাপ্রুভাল পাওয়া যাচ্ছে কি না। তো আলটিমেটলি সেই 2-3টে নামের মধ্যে জলখাবারের আমরা রেজিস্ট্রেশনটা পেয়েছিলাম। আচ্ছা, তো বাট প্রথম থেকে আমাদের উদ্দেশ্য ওটাই ছিল যে কনজিউমারের জন্য কোনটা সুবিধে হবে এবং ইজি হবে। সো ইটস আ কনজিউমার পয়েন্ট অফ ভিউ থেকে ভেবে এই নামটা শর্টলিস্ট করা। আচ্ছা। লাকিলি উই গট দি রেজিস্ট্রেশন। হ্যাঁ, মানে এই নামটা যে পেয়ে গেছেন এটাই হিউজ। আমি শুরুতেই বলছিলাম শ্যুটের আগেও যে খুব ইজি নাম একটা, বাট খুব মানে কঠিন পাওয়া ট্রেডমার্কের ক্ষেত্রে, কারণ আমরা এগুলো জানি যে কি হতে পারে। হয়তো দর্শক অনেকেই জানে না, বাট যারা বিজনেস করে বা বিজনেস করতে চায় তাদের ক্ষেত্রে এই বিষয়টা বলা উচিত যে ট্রেডমার্ক করিয়ে নেওয়া নিজের ব্র্যান্ডের জন্য খুবই প্রয়োজন, কারণ আগামী দিনে নয় ওটা একটা রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। খুব বড় রিস্ক ফ্যাক্টর হয়ে যায়, মানে সব কিছু খাটাখাটনি করলে ব্র্যান্ডটা দাঁড় করালে ফট করে অন্য একজন ট্রেডমার্ক রেজিস্টার্ড করিয়ে ব্র্যান্ডটা নিয়ে নিল, ব্যাস পুরো খাটনিটাই জলে চলে যাবে। তো যারা নতুন বিজনেসে আসছে বা নতুন ব্র্যান্ড লঞ্চ করছে তাদেরকে তো বলবো এই হোমওয়ার্কটা করে নেওয়া। এই যে এই হোমওয়ার্কগুলো না চাকরি করতে করতে একটু গুগল করে রাতে অফিস থেকে এসে করে নেওয়া, যে কোন প্রোডাক্টটা, কোন ব্র্যান্ডটা আমি ট্রেডমার্ক পেতে পারি, আমার ইচ্ছে মতো আমি পাবো না, আমার এই নামটা ইচ্ছে কিন্তু আমি ট্রেডমার্ক পাবো না, ট্রেডমার্ক না পেলে ওই প্রোডাক্ট, ওই নামটা নিয়ে আমি এগোতে পারবো না। তো সবার আগে ওই ব্যাক এন্ডটা ঠিক করে নেওয়া, ট্রেডমার্ক রেজিস্টার্ড, নাও লঞ্চ। এবার একটা জিনিসে আসি, যেটা হচ্ছে লোকে ভাবে যে নিজের ব্যবসা হলে যে স্বাধীনতা, আমার যখন ইচ্ছা গেলাম করলাম চলে আসলাম হয়ে গেল। আর চাকরিতে 9 to 5, মানে আমি খুব রাফ ভাষায় বলছি, ঘষে যাও, সারা জীবন ঘষে যাও, এটাই বলে, কিন্তু জেনুইনলি এটাই বলে। তো সেক্ষেত্রে তোমার 9 to 5 ছিল, এখন বিজনেস, কোনটা টাফ? টাফ তো দুটোই, বাট এই টাফনেসটা না বেটার লাগে, কারণ এই টাফনেসটা নিজের। হ্যাঁ, আমি জানি মানে অ্যাকচুয়ালি কী হয় কর্পোরেট লাইফে, ওখানেও টাফনেস থাকে, ওখানেও ডেডলাইন থাকে, ওখানেও টার্গেট থাকে, ওটা মিট করতে হয়। বাট ওই টার্গেট, ওই ডেডলাইনটা মিট করলে আমি কি পাবো সেটা সবসময় আমার কন্ট্রোলে না। বাট এখানে বিজনেসে কী হয়, বিজনেসেও স্ট্রেস থাকে, বিজনেসেও ডেডলাইন থাকে। বাট এই স্ট্রেস, এর ডেডলাইনটা মিট করার ভালো লাগাটা হচ্ছে এখানে আমি জানি এর আউটকামটা কী, যে এটা করলে কি হবে, এটা করলে ব্র্যান্ডের বা কোম্পানির আউটকামটা কোথায় গিয়ে দাঁড়াবে। তো এই স্ট্রেস, এই প্রেশারটা নিতে ভালো লাগে, বিকজ এটা নিজের, সেই জন্যে। সো সব দু জায়গাতেই থাকে, বাট দিস ইজ গুড। বিজনেসের স্ট্রেস অ্যান্ড বিজনেসের প্রেশার অ্যান্ড বিজনেসের ডেডলাইন মিট করতে ভালো লাগে, কারণ এটা নিজের, এবং আউটকাম ইজ অলসো এক্সপেক্টেড, যেটা আমার কন্ট্রোলে। আর জলখাবারের ক্ষেত্রে আমি জিজ্ঞেস করি যে প্রথম চ্যালেঞ্জ কি এসেছিল? আমি প্রোডাক্ট ওয়াইজ বলছি না, তারও আগে একটা প্রোডাক্ট তো ফার্স্টে হয়তো বেছে নিয়েছো তুমি যে এইটার নিয়ে লঞ্চ করব, বাট তার আগে কি কি চ্যালেঞ্জ এসছে, বা লঞ্চের সময় কি কি চ্যালেঞ্জ এসছে, যে এটা কোথা থেকে খুঁজবো বা কিভাবে কি করব, একটা বিষয় থাকে না? আমি না অ্যাকচুয়ালি প্রোডাক্ট বা আমি একটু মানে কীভাবে এখানে হ্যাঁ, এলাম হ্যাঁ, সেটা হ্যাঁ। আমি বলছি।
একদিন আমি পাপিয়ার সাথে সামনে একটা মেলা হচ্ছিল, তো সেখানে গেলাম। আমি ঘুরছি, মেয়ে নাগরদোলায় চলেছে, ফাইন। তো হঠাৎ পাপিয়া বলো, ওফ কুলের আচার পাওয়া যাচ্ছে গো, একটু নিয়ে নিই। তো আমি বললাম, ঠিক আছে নাও। নিল। সামহাও তখন থেকে আমি চাকরি করি তখন থেকে আমার মাথায় ক্লিক করছে যে কীভাবে বিজনেস করব, কী স্টার্ট করব, কীভাবে। তো ওকে বললাম যে ভালো লাগে তোমার? বলে বাবা অনেক দিন পাই না, কোথাও পাওয়া যায় না। তাহলে এটা কোথায় পাও তাহলে? বলে এই মেলা ফেলা হলেই পাই। আমার এবং আমার স্ত্রীর কথোপকথন। আমার মাথায় এটা ঘুরতে শুরু করলো যে দি প্রোডাক্ট ইজ নট অ্যাক্সেসেবল, মানে মানুষ চায় কিন্তু পায় না। আমি এসে একটু আমার R&D করতে শুরু করলাম, কোথায় পাওয়া যায়, কী পাওয়া যায়। তো দেখলাম দিস ইজ আ ভেরি আনঅর্গানাইজ সেগমেন্ট, আর এটাতে কোনো ব্র্যান্ডও নেই, লোকে চাইলে পায় না। ওই সারা বছর এই মেলার অপেক্ষায় বসে থাকে, কবে কোন পাড়ায় মেলা হবে। মেলা ঘুরতে গেল, আচারের দোকান দেখলো, আচারটা নিয়ে নিল। বাট ইটস ডাজন্ট ম্যাটার কি তাই বলে কি আমার আচার খেতে ইচ্ছে করে না সারা বছর, শুধু মেলা হলে তখনই খাবো? এটা না, মানুষের ইচ্ছে করে, বাট দি প্রোডাক্ট ইজ নট অ্যাভেলেবল অর অ্যাক্সেসেবল, বা কোথায় পাওয়া যায় জানি না। তো সেখান থেকে আমার ফার্স্ট আইডিয়াটা আসে। এবং আরেকটা জিনিস, আমি সন্তদীপ তোমাকেই বলছি, আচারের দুটো ব্র্যান্ডের নাম বলো, এটা তুমি জানো। না, আমি জানি না। আমরা জানি যেটা, সেটা হচ্ছে মাদার্স আচ্ছা অ্যান্ড নীলন্স। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নীলন্স আছে। নীলন্স অ্যান্ড মাদার্স রেসিপি বলে দুটো আচার আছে। বাট এই দুটো কিন্তু বাঙালি আচার না। এই আচারটা হচ্ছে বেসিক্যালি অবাঙালিদের আচার, যারা এই পরোটা দিয়ে খায়, রুটি দিয়ে খায়, বা একটু ওই দই ভাতের সাথে একটু টক আচার দিয়ে খায়। বাঙালিদের আচারের কোনো ব্র্যান্ড নেই। তো আমি দেখেছিলাম এই জায়গাটা একটা জায়গা আছে মার্কেটে, যে এই জায়গাটায় সেরকম কোনো আমি ব্র্যান্ড দেখছি না। মানে আমি যখন তোমাকে এখন জিজ্ঞেস করলাম যে আমাকে দুটো আচারের ব্র্যান্ড বলো, তুমি তো তোমার মাথাতেই এলো না। তো দ্যাট ওয়াজ আমার মনে হচ্ছিলো এই জায়গাটা একটা আছে যেখান দিয়ে শুরু করা যায়, তো এন্ট্রি মার্কেট। তো আমার ফার্স্ট প্রোডাক্ট ছিল কুলের আচার, আমি ফার্স্ট লঞ্চ করি। এবার আরেকটা কি, প্রোডাক্ট লঞ্চ করলেই মানে ইয়োর ফার্স্ট প্রোডাক্ট ইজ নট ইয়োর ফাইনাল প্রোডাক্ট। না, ঠিক আছে, এখন তো অনেক সুবিধা হয়েছে যে প্রোডাক্ট ইভ্যালুয়েট করা যায়। হ্যাঁ, মানে আমি তো এটা বলবো যে হয়তো যারা তোমার পডকাস্ট শুনছে, পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব, দে উইল নট গিভ এ প্রপার ফিডব্যাক। ঠিক আছে, তারা বলে খুব ভালো, তো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, বাট অ্যাকচুয়ালি দে আর নট ইউর কনজিউমার্স হচ্ছে প্রোডাক্টটা। যদি তোমাকে বুঝতে হয় যে প্রোডাক্টটা মার্কেট ফিট কিনা, তুমি ফার্স্টে প্রোডাক্টটা নিয়ে অ্যামাজন, ফ্লিপকার্টে লঞ্চ করে দাও। লঞ্চ করে 3 মাস বসে দেখো কী রিভিউ আসছে, কী রেটিং আসছে, কী ফিডব্যাক আসছে। নোটিস ইট, অবজার্ভ ইট, প্রতিটা ভালো করে পড়ো, চেঞ্জ করো। মানে কনজিউমার কী বলছে, এটা ভালো লাগলো না, ওটা বেশি, এটা কম। তো যেটা ভালো লাগছে কন্টিনিউ করো, যেটা চেঞ্জ করতে বলতে করো। তো বেসিক্যালি 3 মাস 6 মাস ধরে রিভিউ, রেটিং, ফলো আপ, ফিডব্যাক করতে করতে আমরা বলতে পারো যে মার্কেট ফিট প্রোডাক্টটা তৈরি হতে হতে 6 মাস লেগেছে। তো ফার্স্টে আমি যেই প্রোডাক্টটা লঞ্চ করেছিলাম যেই রেসিপিতে, কুলের আচারটা, আজকে হয়তো আমরা সেই রেসিপিতে কুলের আচারটা করি না। আমাদের কনজিউমার ফিডব্যাক, রিভিউ, রেটিংগুলো পড়ে পড়ে আমরা সেই চেঞ্জেসগুলো করেছি। এখন প্রোডাক্টটা ইজ কনজিউমার ফ্রেন্ডলি, কনজিউমার অ্যাকসেপ্ট করেছে। তো একটা প্রোডাক্ট মার্কেট ফিট করতে গেলে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইনিশিয়াল 6 মাস এই রিভিউ, রেটিং, ফিডব্যাকগুলো খুব মাইনরলি অবজার্ভ করা, কাস্টমারের সাথে ফোনে কথা বলা, কী অসুবিধা হয়েছিল, কী হলে ভালো হতো, করতে 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 4-6 মান্থস টাইমে গিয়ে তোমার প্রোডাক্টটা মার্কেট ফিট হবে। তো ওই ফার্স্ট প্রোডাক্ট আমাদের কুলের আচার ছিল, অ্যান্ড আমরা ফার্স্টে লঞ্চ করি, তারপর ধীরে ধীরে অন্যান্য প্রোডাক্টগুলো আনতে থাকি। তো আমাদের এন্ট্রি লেভেল ছিল আচার। আচ্ছা, এবার আচারের ক্ষেত্রে প্রথমে মানে আমি বলছি যে যখন লঞ্চ করলেন প্রথম দিনেই তো আর সেল হয়ে যায় না, বাট ওই ফার্স্ট সেলটা কতদিন পরে এসেছিল? নেক্সট ডে অ্যামাজনে। হ্যাঁ, অপশন কোথায়? হ্যাঁ, অ্যামাজন নয় ফ্লিপকার্ট, দুটোই। হ্যাঁ, মানে লোকে আমারটা না নিয়ে কোনটা নেবে? আচ্ছা, অপশন নেই তো, মানুষ পেতো না, একটা পেলো। এবার আমি যদি একটা দোকানে যাই, সেখানে গিয়ে যদি আমি দেখি যে ফর এক্সাম্পল আমি একটা ব্র্যান্ড নেম নিচ্ছি, সার্ফ এক্সেল আছে, আমার সার্ফ এক্সেল ভালো লাগে না কিন্তু বাড়িতে দরকার বা আমার ইচ্ছে, আমি কি করবো? আমি তো বাধ্য ওটা নিতে। তো যখন ব্র্যান্ড বা কম্পিটিটার নেই বা প্রচুর ব্র্যান্ড নেই সেই সেগমেন্টে, তো চান্সেস আর হাই যে কনভার্সন উইল বি হাই, যে লোকে দেখলে ওটা নিয়ে নেবে। কারণ যদি তার দরকার হয়, কেউ যদি সার্চ করে, আর মার্কেটে যদি প্রোডাক্টটার নিড বা জায়গা থাকে, যেমন মানে আমি যেহেতু কুলের আচার নিয়ে কথাটা হচ্ছে সেই জন্য বলছি, বাঙালিদের কুলের আচার যে লোকটা ব্যাঙ্গালোরে বসে আছে সে কোথায় পাবে? এক্স্যাক্টলি।
সে তো আমরা কলকাতাতেই মানে শান্তি, তুমি বলো তোমার এখন না, না, কুলে না। আচার খেতে ইচ্ছে করলে তুমি কোথায় আমার পাবে? শুনে খেতে ইচ্ছে করছে, যাই মানে হোক। তুমি পাবে কোথায়? মানে ইটস নট অ্যাক্সেসেবল, আমি জানি না তো। তো এটাই আর কি। তো নেক্সট ডে আমার ফার্স্ট সেলটা আসে। আচ্ছা। বাট ফার্স্ট সেলটা যখন ট্রিং করে মোবাইলটা বাজে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি বাড়িতে ছিলাম, আমি সবার আগে বললাম পাপিয়া ফার্স্ট অর্ডার অ্যামাজনে। অ্যান্ড সত্যি কথা, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট সেল। অ্যান্ড ওই অনুভূতিটা তো অদ্ভুত, মানে পিপল অ্যাকসেপ্টেড মাই আইডিয়া কাইন্ড অফ থিং আর কি। আমি একটা ভেবে লঞ্চ করেছি অ্যান্ড পিপল অ্যাকসেপ্টেড দ্যাট। তো এটাই আমার নেক্সট ডে ওয়াজ দ্য ফার্স্ট অর্ডার। আচ্ছা, অ্যামাজনে মানে তখন কি কোনো প্রমোশন করেছিলেন না জাস্ট লিস্টিং ছিল? লঞ্চ, আমি কিছুই জানতাম না তখন। আচ্ছা, জাস্ট লঞ্চ করে দিয়েছি, লঞ্চ করে রাখা ছিল, চলে এসছে। আচ্ছা, ইনিশিয়ালি যে কোনো প্রোডাক্ট লঞ্চ হলে অ্যামাজন ইনিশিয়াল 7 days একটা নিজে পুশ Push করে, দেয়, হ্যাঁ। ফার্স্ট 7 days। তারপর সে দেখে যে প্রোডাক্টটা কেমন পারফর্ম করছে, যদি প্রচুর ক্লিক, কনভার্সন, ভিউজ আসে, তখন অ্যামাজন ওটাকে ওপরেই রাখে, এলস আস্তে আস্তে ওটা নিচে পড়তে থাকে। তো প্রোডাক্ট লঞ্চ করার ইনিশিয়াল 7 days ওটা অ্যামাজনের নিজেই একটু পুশ করে। কাইন্ড অফ ইউটিউবে যেমনি কন্টেন্ট ছাড়লে প্রথম 7 দিনে একটা পুশ দেয়, তারপর ওটার পারফরমেন্সের এক্স্যাক্টলি ট্রু, সেম কেস অ্যামাজনেও লঞ্চ করলে ওটা অ্যামাজন একটা পুশ করবে, তারপর দেখবে যে পারফরমেন্স কেমন, অ্যাকর্ডিংলি অ্যালগোরিদম কাজ করবে। বাট মানে এই যে কুলের আচার, এটাই প্রথম প্রোডাক্ট ছিল, তারপর কি কি এসেছিল? মানে ওটা আমার কোয়েশ্চেনটা একটু এডিট করছি যে মানে কুলের আচারের পর কতদিন লেগেছিল নেক্সট প্রোডাক্ট বার করতে, আর কতগুলো বার করেছিলেন? আমরা একসাথে মিষ্টি আচারের রেঞ্জটা লঞ্চ করে দিয়েছিলাম, আচ্ছা, কারণ বাঙালিরা একটু মিষ্টি আচার পছন্দ করে। যেমন আমি আরেকটা বলি, কুলের আচার তো তবুও শুনেছো, চালতার আচার লাস্ট কবে খেয়েছো? না খাইনি। স্কুল লাইফে খেয়েছো? হুম। তো দ্যাট ওয়াজ আ প্রোডাক্ট, মাই সেকেন্ড প্রোডাক্ট। চালতার আচার, তেঁতুলের আচার, আমের মিষ্টি আচার। আমের আচার অনেকেই করে, মাদার্সও করে, নীলাংশও করে, বাট মিষ্টি আচারটা কেউ করে না। তো আমরা যখন দেখলাম যে কুলের আচার, ওই মানে আমি মানে একটা সেন্স করে নিয়েছিলাম যে কুলের আচারটা ফার্স্ট লঞ্চ করলাম, অর্ডার এলো, আর সাইমালটেনিয়াসলি আমি আচারের, মিষ্টি আচারের রেঞ্জটা কাজ শুরু করে দিয়েছিলাম। এই তো আমাদের ফার্স্ট আমরা লঞ্চ করি মিষ্টি আচার। আচার, কুলের আচার, চালতার আচার, তেঁতুলের আচার, আমের মিষ্টি আচার। আচ্ছা, এগুলো কেমন রেসপন্স আসে তারপর? পিপল স্টার্টেড অ্যাকসেপ্টিং। অনেকে হয়তো কুলের আচার পছন্দ করে না, চালতার আচার নামটাই মুখে, চালতাই হয়তো কত বছর পরে উচ্চারণ করলো, মানে সেই চালতার আচার দেখলো, অ্যাকসেপ্টেন্স ওয়াজ গুড। মানে ট্রাস্ট মি, ফর গডস সেক, মানে আমাদের প্রোডাক্টের অ্যাকসেপ্টেন্স প্রথম থেকে একটু ভালো। কেন মানে হ্যাঁ, আরেকটা জিনিস কি না, মানে এই অনলাইনে প্রোডাক্টটা তো কেউ ছুঁয়ে দেখছে না, দোকানে গিয়ে নিচ্ছেও না। হাউ দি প্রোডাক্ট ইজ প্রেজেন্টেবল, হাউ ইট হ্যাজ বিন প্রেজেন্টেড, এটা খুব ম্যাটার করে অনলাইন কনভার্সনে। মানে আমি দেখেছি যে প্রোডাক্টের ফটোশ্যুট, ফটোটা কীরকম না হচ্ছে, সেটার মকআপ কেমন হচ্ছে, সেটার মানে কীভাবে ইউজ করতে হয়, কেউ ইউজ করছে সেটা দেখানো, এই যে পুরো লিস্টিংয়ে 6-7টা ইমেজ, এটা খুব ইম্পর্ট্যান্ট কনভার্সনের জন্য। আমি দেখেছি কিছু লোককে, মানে যাদের সাথে আলোচনা হয়, তারা বলে একটু দাঁড়িয়ে যাক, তারপরে এগুলো তো খরচা, বেসিক্যালি এগুলো এক্সপেন্স, একটু দাঁড়িয়ে যাক তারপরে করব। আমি তাদেরকে বলি যে, আমি তাদেরকে এই উদাহরণটাই দিই যে, আমি যদি বলি আমার মেয়ে মাধ্যমিকে স্টার পাবে, তারপরে ভালো টিউশন দেবো, তাহলে তো হবে না। আগে টিউশন দিতে হবে, তাহলে গিয়ে ভালো স্টার পাবে, ভালো মার্কস পাবে। তো এটাও তাই, দিস ইজ আ ইনভেস্টমেন্ট। আমার ফটোগ্রাফি যদি ভালো হয়, ভিডিওগ্রাফি যদি ভালো হয়, শ্যুট যদি ভালো হয়, ঠিক আছে, মানে কেউ ইউজ করছে প্রোডাক্টটা, কীভাবে ইউজ করতে হয়, এন্টায়ার লিস্টিং ইমেজেস যদি ভালো হয়, কনভার্সন অনেক তাড়াতাড়ি হবে, কনভার্সনটা হয়ে যাবে, ইনিশিয়াল পারচেসটা হয়ে যাবে। তারপরে তো বোতলের ভেতরে যে কন্টেন্টটা আছে সেটার পারফরমেন্স, যে রিপিট পারচেস হবে নাকি, এই বাট ইনিশিয়াল পারচেসটা হয়ে যায়, ফটোগ্রাফি, শ্যুট, ভিডিওগ্রাফি সব কিছু। ওটা এই অনলাইন যুগে আমি তো বলবো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট কনভার্সনের জন্য। আর এমনিও जो दिखता है वही बिकता है, এরকম একটা ব্যাপার। দিখতা হ্যায় जो अच्छा दिखता है, হ্যাঁ, এই जो अच्छा दिखता है, মানে আমি এখনও বলছি, আপনি 4টে আচারের বোতল রেখে দিন যে কোনো জায়গায়, আমি বিজয় জলখাবার সরিয়ে দিন, আমি জানি আমার বটলটা পিক হবে। মানে প্রোডাক্ট ডিজাইনিং, প্যাকেজিং সব কিছু নিয়ে ওটাকে এমনভাবে আমরা ভেবেছিলাম যে যাতে ওই বটলটাই পিক হবে, এই প্রেজেন্টেশন সব। না আমি মানে এমনিও দেখছিলাম এর আগে যখন
সেট হচ্ছিল যে প্যাকেজিংটা খুব সুন্দর, আর যেভাবে মানে এটা তো কেউ দেখেনি, যেভাবে আনা হয়েছিল প্রোডাক্টগুলোকে, সেটাও খুব সেফ। মানে আমার একটা ডাউট ছিল যে যেহেতু অনলাইন, ওকে, কারণ আপনিও যেটা বলছেন, আমিও একটা বিজনেস করি, তো আমি জানি যে আমার বক্সগুলো মানে এরকম তেবড়ে যায়। রিটার্ন তো সব বিজনেসেই আসে, তো আপনাদেরও হয়তো হ্যাঁ আসে। হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে আপনাদের পার্সেন্টেজটা কম বিকজ অফ ফুড প্রোডাক্ট, যে True. একবার খুলে দিলে ও আর রিটার্ন করবে না বা করা যাবে না। বাট যাই হোক, বক্সটা এরকম তেবড়ে যায়। বাট আপনারা যেভাবে প্যাকেজিংটা করেছেন, যে ওটা মানে এরকম একটা বক্সের মধ্যে রেখে তারপর ওর উপর একটা র্যাপিং দিয়ে যে সুন্দরভাবে, যে মানে আমার একটা ডাউট ছিল যে কাচের বোতল এটা ভেঙে গেলে তো খুব সমস্যা। হ্যাঁ, এটা তো তো এই 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 চ্যালেঞ্জিংটা কতটা, মানে এই চ্যালেঞ্জটা কতটা ছিল যে কাচের বোতলে করা, তারপর অনলাইনে দেব, এটা কি খুব রিস্কি ছিল? কারণ এবার আপনি যখন শুরু করেছেন এটা হয়তো জানতেন না যে কিভাবে মাল যায়, কিভাবে মাল আসে, এই বিষয়টা। তো সেক্ষেত্রে প্রথম থেকেই কাচের বোতল তো করেছিলেন। তো সেক্ষেত্রে এরকম হয়েছে, জাস্ট জিজ্ঞেস করছি যে ভেঙে গেছে বা এরকম কিছু, কারণ বিজনেসে তো অনেক রকম হয়। তো এরকম হয়েছে না, আপনারা প্রথম থেকেই কনসিয়াস ছিলেন না সেফটিটা আগে? সেফটি তো করতেই হবে, কিন্তু শিখবো কোথা থেকে, তাই না? তো শেখা যায় অনলাইন থেকে, অ্যামাজন থেকে। তুমি কম্পিটিটিভ হোক বা অন্য কোনো ব্র্যান্ড হোক, যারা কাচের বোতল নিয়ে কাজ করে, 4-5টা অর্ডার দিয়ে দাও, দেখে নাও প্যাকেজিং কেমন করে লার্ন ফ্রম কম্পিটিটর, যারা এতদিন ধরে অ্যামাজনে কাজ করছে, যারা কাচের বোতল নিয়ে কাজ করছে, যারা মধুর বোতল নিয়ে কাজ করে, কাচের বোতলে হয়, 2-3টে অর্ডার দিয়ে দাও, 2-3টে ব্র্যান্ডের, দেখে নাও তারা প্যাকেজিং কীরকম করছে, দেখে নাও যে এটা মনে হয় আমার বটলের জন্য ঠিক হবে। তো লার্ন ফ্রম কম্পিটিটর, লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স প্লেয়ার, যারা কাচের বোতল নিয়ে অনলাইনে কাজ করছে। প্যাকেজিংয়ের বুদ্ধি তারাই দিয়ে দেবে। 2-3টে অর্ডার করলে বুঝে যাবে যে আচ্ছা এন্ড কনজিউমার তাহলে হাতে এইভাবে পাবে। কারণ আমিও তো কিনছি অ্যাজ এ কনজিউমার। যখন প্রথম আমি ওই R&D করছিলাম, তো আমি তখন ওইভাবেই শিখেছি। অ্যামাজন থেকে একসাথে 4-5টা অর্ডার দিয়ে দিলাম, ফ্লিপকার্ট থেকে 4-5টা অর্ডার দিয়ে দিলাম, দেখি ফ্লিপকার্টের ডেলিভারি কেমন, অ্যামাজনের ডেলিভারি কেমন। তো আমি দেখছি হ্যাঁ সেম ব্র্যান্ড দুটো জায়গায় এইভাবে প্যাকেজিং করে দিচ্ছে, এই ব্র্যান্ডটা এইভাবে প্যাকেজিং, কোনটা বেটার, আর আমি কলকাতায় থাকি, আমার কোন প্যাকেজিংটা আমি পাবো এখানে লোকালি। দিল্লি থেকে, নয়ডা থেকে, আমি ব্যাঙ্গালোর থেকে প্যাকেজিং আনিয়ে ইট উইল বি নট মানে কস্ট এফেক্টিভ হবে না। তো আমার কলকাতায় আমি কোথায় পাবো, আর এই প্যাকেজিংটা আমার লাগে, কলকাতায় সব কিছু পাওয়া যায়, এবং আমি রাদার বলবো কম দামে পাওয়া যায় অ্যাজ কম্পেয়ার টু আদার মেট্রোস। তো আমি আমার মানে অন্যান্য যারা এস্টাবলিশ ব্র্যান্ড আছে অ্যামাজনে, যারা গ্লাস বটল নিয়ে কাজ করে, তাদের প্যাকেজিং দেখেই শিখেছি যে কীভাবে করবো। আর হ্যাঁ, বাট যখন কারো প্যাকেজিং ভালো লাগতো, আমি একটা জিনিসও শিখেছি, দ্যাট ইজ কনজিউমার এক্সপিরিয়েন্স, আনবক্সিং এক্সপিরিয়েন্স শুড বি ভেরি গুড। এক্স্যাক্টলি। ঠিক আছে, ওই যে আমি একটা জিনিস অর্ডার দিয়েছি, এলো, এই যে আমি ছিঁড়ে বা কেটে এই যে বার করছি, দ্যাট শুড গিভ আ ওয়াও ফিলিং। মানে ইস কীভাবে পাঠিয়েছে, কী হলো, এই হলো, তাহলে ব্র্যান্ড লয়াল থাকবে না। দি আনবক্সিং এক্সপিরিয়েন্স শুড বি ওয়াও। এটা 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 আমিও খুব ফলো করি এই বিষয়টা, কারণ এটা ফার্স্ট ইমপ্রেশন। আমার ব্র্যান্ডটাকে যখন প্যাকেট থেকে খুলছে তখন ওটাই দেখছে যে প্যাকেজিং ফার্স্ট মোমেন্ট। হ্যাঁ। তো যাই হোক, এই বিষয় থেকে এগিয়ে আসি যে ধরুন আপনি বারবার আপনি তুমি হয়ে যাচ্ছে। হ্যাঁ, না ফাইন, তুমি করে দাও, কমফোর্টেবল। না ওটা হয়ে যাবে, আমার হয় এটা। তো এই যে ফার্স্ট টাইম যখন সেল এলো, কেউ কি আপনাকে কল করে রিভিউ দিয়েছিল? হ্যাঁ, তখন এক্সপিরিয়েন্সটা কী ছিল যদি? আই থ্যাঙ্কড হিম। মানে যে কল করে রিভিউ দেয় সে তোমার ভালো চায়, ঠিক আছে? মানে এখনও দেয়, যারা আমাদের ব্র্যান্ডের সাথে খুব লয়াল, কিছু ঠিক না হলে, কিছু ভুল না হলে কল করে রিভিউ দেয়। মানে রিভিউ তো বলবো না, ফিডব্যাক দেয় যে আপনি এটা করুন, আপনি এটা করুন। আওয়ার কনজিউমার্স হ্যাভ হেল্প মি আ লট। মানে তারা নিজেরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে, আপনি এখানে যোগাযোগ করুন, ওখানে এটা পাওয়া যায়, আপনি এইভাবে প্যাকেজিং করুন। আচ্ছা আপনার গুডটা না এরকম ছিল, এরকম এসছে, এটা কি আপনি নাকি এটা ট্রান্সপোর্টের জন্য হয়েছে? কল করে রিভিউ দিয়েছে, ফিডব্যাক দিয়েছে, এখনও দেয়, অ্যান্ড আই এম অলওয়েজ থ্যাঙ্কফুল টু দেম। আর আপনি মানে এই পডকাস্টের মাধ্যমে যদি আমাদের কোনো কনজিউমার্স দেখে, আমি সবসময় বলবো কল আস, গিভ আস ইয়োর ফিডব্যাক, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড উইল বি থ্যাঙ্কফুল টু ইউ। আপনার কোন প্রোডাক্টটা সব থেকে সেল বেশি? ডিপেন্ড করে আমাদের
সিজনাল প্রোডাক্টগুলোর অবভিয়াসলি সেল একটু বেশি হয়। সিজনাল প্রোডাক্ট যখন যেটা সিজন, যেমন আজকে এখন শীতকাল, তো এখন ওই নলেন গুড়, খেজুর গুড়, যেটা পাটালি গুড়, মানে এখন সিজন, তো এখন এখন এটার সেল বেশি, মানে এটাকে কেউ ম্যাচ করাতে পারবে না। আর আমাদের মানে আমার বলতেও দ্বিধা নেই যে উই আর ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড ইন গুড় ইন বেঙ্গল, মানে উইদাউট ডাউট। এটা আমি এখানে বসেই বলছি, কেউ আমাকে কনফার্ম করতে চাইলেও করতে পারে। মানে উই আর দ্য বেস্ট সেলার পরপর 3 বছর ধরে ইন অ্যামাজন, বেস্ট সেলার্স। আপনি এবং সব থেকে আমি যেহেতু গুড়ের প্রসঙ্গ এলো সেই জন্য বলছি, ইউ পিক এনি প্ল্যাটফর্ম, ইউ পিক ব্লিঙ্কিট, বিগ বাস্কেট, জেপ্টো, ইনস্টামার্ট, মিনিটস, ডিলশেয়ার, এভরিওয়্যার উই একটাই গুড়ের ব্র্যান্ড, দ্যাট ইজ জলখাবার। আর এরা না যাকে তাকে অনবোর্ড করে না, এরা কোয়ালিটি চেক করে, ঠিক আছে, এরা টেস্ট করে, এরা স্যাম্পেল নেয়, তারপর গিয়ে ইভ্যালুয়েট করে এরা অনবোর্ড করে। তো যখন এতগুলো প্ল্যাটফর্ম অনবোর্ড করে, ইটসেলফ আ টেস্টিমোনিয়াল ফর আস, হ্যাঁ, যে এতগুলো প্ল্যাটফর্ম কেন একটা ব্র্যান্ডকেই অনবোর্ড করলো। তো ইটসেলফ ইজ আ টেস্টিমোনিয়াল। আপনি মানে কখনো পরে সময় হলে দেখবেন, যে কোনো এনি প্ল্যাটফর্ম, এই যতগুলো কুইক কমার্স আছে কলকাতায়, আপনি দেখতে পারেন। তো গুড় ইজ আওয়ার টপ সেলিং। যখন বর্ষাকাল আসে, জন্মাষ্টমীর সময় তালের পাল্প ইজ আওয়ার বেস্ট সেলিং, ঠিক আছে। গরম পড়লে, যখন গরমটা পড়ে, তখন আমাদের বেলের পাল্প, বেলের শরবত যেটা করে, রেডিমেড পাল্প, ওটা আমাদের বেস্ট সেলিং। বাট সিজনাল প্রোডাক্টগুলো সবসময় বেস্ট সেলিং হয়, আচ্ছা, মানে টপ সেলিং হয় সেই সময়কার জন্য। মানে গরমকালে কেউ গুড় খাবে না, তখন গুড়ের সেলটা কমে যায়, বাট তখন বেলের শরবত খাবে, তো বেলের সেলটা বেড়ে যায়। যখন জন্মাষ্টমীর সময় বর্ষাকালটা আসে, সবাই তালের বড়া বানাবে, তখন তালের পাল্প বেড়ে যায়। তো অল দি সিজনাল প্রোডাক্টস আর দি টপ সেলিং ওই সময়। তো এরকম কোনো ব্যাপার নেই যে কোন প্রোডাক্টটা বেশি চলে। তো বাকি যেমন আচার, চানাচুর, আমাদের ট্র্যাডিশনাল মানে এই ঢেকি ছাটা চাল, হ্যাঁ, তুলাই পাঞ্জি চাল, তা আমসত্ত্ব, এগুলো সারা বছর ধরে একটা কনস্ট্যান্ট সেল থাকে। বাট যেটা পিক দেয় সেলে, সেগুলো হচ্ছে সিজনাল প্রোডাক্টগুলো। ওগুলো এক্সট্রা বুস্ট দেয়। আপনি এমন কথা বলছেন আমার লোভ লেগে যাচ্ছে। এগুলো ওইভাবেই ফেজ আউট করা প্রোডাক্টগুলো, যাতে সারা বছর ঘুরে ঘুরে বিজনেসটা রানিং থাকে। গরমকালে বেল, বর্ষাকালে তাল, শীতকালে গুড়। এই বাট এগুলো তো একদিনে হয়নি, মানে ভাবতে হয়েছে। কারণ শুরুতে তো আর ভাবেননি যে এই জিনিসগুলো, না মাথায় ছিল যে এই জিনিসগুলো করবেন? কারণ শুরুটা তো কুলের আচার দিয়ে হয়েছে। হ্যাঁ, শুরু থেকে একটা জিনিস ভেবেছিলাম যে মানুষের কি চাই। মানে আমি কখনো মানে এইভাবে ভাবিনি বিজনেসে যে আমার কি ভালো লাগছে বা আমার কি মনে হয় বা এটা হলে ভালো হবে, এটা না। আমি সবসময় একটা জিনিস দেখলাম, কি চায় আর কি নেই, বা কি চায় বা কি পেতে অসুবিধে হচ্ছে, বা এমন কি করা যায় যাতে কনজিউমারের সুবিধে হবে। তো সেইভাবেই প্রোডাক্টগুলো ভাবা। যেমন আমি বলছি তালের পাল্প, আজকে সেই তাল কেনো, ঘষো, তালের পাল্প বার করো, তালের বড়া করো। ইনস্টেড অফ দ্যাট ইটস এ রেডিমেড তালের পাল্প, কনজিউমারের সুবিধে। তারপর ধরুন বেলের শরবত, বেল ছাড়ানো, ঘষা, সেটা পাল দিয়ে বেলের শরবত করা, ইটস এ রেডিমেড বেলের পাল, কনজিউমারের সুবিধে। গুড় আমি জাস্ট এই টপিকগুলোই নিচ্ছি যে গুড়ের প্রবলেম হচ্ছে যে ইটস নট ভেরি স্ট্যান্ডার্ডাইজ, ইটস কামস ফ্রম দ্য ভেরি আনঅর্গানাইজ সেক্টর। এবার কেউ বলে না আমার গুড় খারাপ, সবাই মানে সব মুদি দোকানে বলে গুড়টা নিয়ে যান, গুড়টা ভালো, বাট কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নেই, ঠিক আছে। মানে কেউ 50 টাকায় দিচ্ছে, কেউ 500 টাকায় দিচ্ছে, কেউ 200 টাকা, বাট গুড় ভালো কোনটা? একই দোকান থেকে আপনি বারবার কিনুন, 3বার 3 রকম গুড় পাবেন। কিন্তু মানুষ ব্র্যান্ডে কেন যায়? বিকজ কনজিউমার চায় দি সেম রেজাল্ট ইচ টাইম, এভরি টাইম। মানে আপনি যদি কোনো মানুষের বাড়িতে একটা সর্ষের তেল ইউজ করতে দেখেন, সে দেখবে একটাই ব্র্যান্ড তার বাড়িতে ইউজ হয়, কারণ সেই গৃহিণী জানে যে আমি এটা এতটা দিলে এরকম টেস্ট আসবে বা এরকম ফ্লেভার আসবে, এটা আমার ফ্যামিলির জন্য ঠিক। ব্র্যান্ড চেঞ্জ করে দিলে ওটা চেঞ্জ হয়ে যায়, ঝাঁজ কমে যায়, তেল বেড়ে যায়, হোয়াট এভার মেবি। তো গুড়ের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেও তাই। ব্র্যান্ডে কেন যায়? হোয়েন এ কনজিউমার এক্সপেক্ট সেম রেসপন্স ইচ টাইম, এভরি টাইম, ইউনিফর্মিটি ইন দি কোয়ালিটি। মানে আপনি 5 বার কিনুন, 10 বার কিনুন, 1 বার কিনুন, কোয়ালিটি উইল রিমেন দি সেম। তো সেটা কিন্তু বাজারে পাওয়া যেত না, সেই জন্য ব্র্যান্ডেড, মানে এই অর্গানাইজড যে সেক্টরটা আছে সেটাকে অর্গানাইজড করে একটা ব্র্যান্ড করা, যে সো দ্যাট এ কনজিউমার ক্যান এক্সপেক্ট যে এই গুডটা কিনলে আমি এই রেসপন্সটা পাবো, আউটকামটা এই আসবে। তো সেইভাবেই করা আর কি, মানে ব্যাপারটা। যে বাট যেহেতু আপনাদের সেলিংটা অনলাইন বেশি, অফলাইন মার্কেটের বিষয় আমি পরে আসছি,
সেক্ষেত্রে চ্যালেঞ্জেস কী কী থাকে ইন জেনারেল, মানে শুরুতে কী কী ছিল? অনবোর্ডটা আমি জিজ্ঞেস করছি না, ওটা তো একটা চ্যালেঞ্জ আছেই, বাট তারপর মানে এই যে ডেলিভারি সিস্টেম বা কিসে চ্যালেঞ্জ বেশি এসেছিল তখন আর এখন কিসে? শান্তদি, আমার তো মনে হয় আজকের দিনে বিজনেস করা অনেক ইজি। শুধু প্রোডাক্টটাই আমাদের, আর কিছুই তো আমাদের না। এভরিথিং ইজ আউটসোর্সড। মানে এখন ফর এক্সাম্পল, মানে আমি কোনো দিনই নিজের কিছু করিনি, মানে প্রোডাক্ট বাদে। মানে আমার নিজস্ব কোনো ই কমার্স ওয়েবসাইটও নেই। একটা ওয়েবসাইট জাস্ট একটা বানিয়েছি অফলেট, জাস্ট ফর ইনফরমেটিভ পারপাস, আমাদের কী প্রোডাক্ট হয়, কোথায় কোথায় পাওয়া যায়। আমি এখনও ই কমার্স প্ল্যাটফর্ম বানাইনি। তার কারণ হচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্ট, ব্লিঙ্কিট, বিগ বাস্কেট, মানে ইনস্টামার্ট, এই যারা কুইক কমার্স, এদের যে নেটওয়ার্ক, এদের যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এটা আমি কোনো দিনই ম্যাচ করাতে পারবো না, কারণ এটা তাদের এক্সপার্টাইজ। তো আমি সবসময় এই লিভারগুলো ইউজ করেছি। আমার শুধু প্রোডাক্টটা, বাকি এভরিথিং ইজ আউটসোর্সড। পিক আপ, ডেলিভারি, পেমেন্ট, এভরিথিং ইজ আউটসোর্সড। প্রোডাক্টটা আমার, সেই জন্য আমার মনে হয় আমি শুধু প্রোডাক্টেই বরাবর ফোকাস করে গেছি, আজও ফোকাস করে যাচ্ছি। বিকজ আমার মনে হয় আমার এক্সপার্টাইজ এই জায়গাটায়, আমি এই জায়গাটায় থাকি, বাকিগুলো তো ডিস্ট্রিবিউশন, ডেলিভারি সব কিছু এরাই দেখে নেবে। মানে আমি বলছি কেন, মানে আজকে অ্যামাজন বা ফ্লিপকার্ট, আমি এটা ই কমার্সের কথা বলছি, তারপর আমি কুইক কমার্সে আসছি। দি ডিফারেন্স বিটুইন ই কমার্স অ্যান্ড কুইক কমার্স। ই কমার্সে কী হয়, কিছু অর্ডার এলো, অ্যামাজন এলো, পিক আপ করে নিয়ে গেলো, দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ ডুইং বিজনেস। সেকেন্ড হচ্ছে আমি পুরো স্টকটাই পুরো গিয়েই আমি ওয়্যার হাউসে দিয়ে এলাম। অ্যামাজন ইজ ওপেন 24/7, আমার হেডেক নেই, আমি পুরো স্টকটাকে ট্রান্সফার করে দিলাম। মাই শপ ইজ 24 আওয়ার্স ওপেন, যখন অর্ডার আসছে ও পাঠিয়ে দিচ্ছে। সো আই ইউটিলাইজড দ্যাট লিভার। তো আর অ্যাকচুয়ালি কি হয়, প্রথম অবস্থায় ওই যেটা বললাম কনজিউমার এক্সপিরিয়েন্স, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই ফার্স্ট ডেলিভারির কনজিউমার এক্সপিরিয়েন্সটা আমি কোনো দিন দিতে পারবো না যেটা অ্যামাজন দিতে পারবে বা যেটা ফ্লিপকার্ট দিতে পারবে। তো কনজিউমার এক্সপিরিয়েন্স যদি ভালো না হয়, কনজিউমার সাথে থাকবে না। ওই কনজিউমার এক্সপিরিয়েন্সটা ভালো রাখার জন্যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তুমি এই লিভারগুলো ইউজ করো, যারা এটাতে এক্সপার্টাইজ। ঠিক আছে, দ্যাট ইজ ওয়ান ওয়ে, যেটা ই কমার্স। কামিং টু কুইক কমার্স, যেমন ব্লিঙ্কিট হলো, বিগ বাস্কেট হলো, ইনস্টামার্ট, এদের কী হয়, এদের পিও আসে, পারচেস অর্ডার, বাল্ক অর্ডার চলে এলো, আমার সারা মাসে এই জিনিস দরকার, ওরা পিও এলো, 7 ডেজের ডেডলাইন থাকে, 7 দিনের মধ্যে ওর ওয়্যার হাউসে প্রোডাক্টটা ডেলিভার করে দেয়। এরপর ওরা 10 মিনিটে ডেলিভার করছে। আমি কোনো দিন ম্যাচ করতে পারবো ওটা? কোনো দিনই পারবো না। আমি কোনো দিন ওই কনজিউমারকে স্যাটিসফাই করতে পারবো যে ক্লিক করলাম 10 মিনিটে চলে এলো? পারবো না। সেই জন্য আমি ওই ডোমেনে ঢুকেই নিই। আমার কাজ ভালো প্রোডাক্ট করা, আর প্রোডাক্টটা আপনি কোথা থেকে তাড়াতাড়ি পাবেন, ভালো পাবেন, সেই জায়গাটায় পৌঁছে দেওয়া। আমি এইখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যেটা হচ্ছে বিজনেস পারপাসেই, যেহেতু এটা বিজনেস পডকাস্ট বুঝতেই পারছেন, সেটা হচ্ছে যে এই যে আপনি কুইক কমার্সের ব্যাপারটা বললেন, সেটা মানে এই যে একদিনে একটা লিস্ট এলো যে আমার 30টা প্রোডাক্ট লাগবে, কথার কথা বলছি, 30টা লাগবে, আপনি দিয়ে দিলেন 30টা 7 দিনে রেডি করে। এবার 30টার পেমেন্ট কি ওরা সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, না পার সেল হিসেবে তখন আসে? না, এই যখন পিও আসে, পারচেস অর্ডার, এটার যে কোনো কুইক কমার্সের সাথে একটা এগ্রিমেন্ট হয়। আচ্ছা, 15 ডেজ পেমেন্ট টার্মস, 21 ডেজ পেমেন্ট টার্মস। তো সেটা বিক্রি হলো কি হলো না, দেখুন অর্ডারটা তো আমি দিইনি, অর্ডারটা ও দিয়েছে যে আমার 100টা লাগবে। 100টা সেই কুইক কমার্স প্ল্যাটফর্ম নিজে হিসেব করে আমাকে দিয়েছে। 100টা আমাকে অর্ডার দিল, আমি 100টা পৌঁছে দিলাম, ও আমাকে 15 দিন বা 21 দিন পরে 100টার পেমেন্ট করে দেবে। আচ্ছা আচ্ছা, ইটস মানে এটা আপনাকে কাইন্ড অফ, আমি জাস্ট জিজ্ঞেস করছি যে একটা হোলসেলে আপনার কাছ থেকে নিয়ে ইটস B2B। B2B, আচ্ছা, ইটস B2B মোড। B2B। আর ওটা তো B2C কাইন্ড অফ। হ্যাঁ, ওটা B2C, যে আপনাকে প্যাকেজ করে দিয়ে আসতে হচ্ছে বা আপনি এখান থেকে পাঠিয়ে দিচ্ছেন। রাইট। ওটা আমি এন্ড কনজিউমারকে বিক্রি করছি। হ্যাঁ হ্যাঁ, আর এটা জেপ্টোকেই, এটা আমি, হ্যাঁ, জেপ্টো মানে জাস্ট হোমসেভার, তো আমি তাকে বিক্রি করছি। আমি কিন্তু আমার কোনো এন্ড কনজিউমারের ডেটা ডিটেলস আমার কাছে নেই। অ্যামাজনের ক্ষেত্রে হচ্ছে এন্ড কনজিউমারের ডেটা ডিটেলস আমার কাছে তবু থাকবে, বাট এই কুইক কমার্সে থাকবে না, কারণ কুইক কমার্স আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে নিয়ে ও বিক্রি করছে। অ্যামাজন ইজ আ প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মটা আমি ইউজ করছি আমার প্রোডাক্ট বিক্রি করার জন্য। তো দুটোর বল গেম আলাদা। এখানে দিস ইজ B2C, অ্যামাজন ফ্লিপকার্ট, অ্যান্ড কুইক কমার্স ইজ B2B। একটা যদি মানে যারা নতুন জানবে তাদের জন্য বলে দেন B2B আর B2C কি? B2B ইজ বেসিক্যালি বিজনেস টু বিজনেস। যখন কোনো বিজনেস হাউস বা বিজনেস কোম্পানি আমাকে একটা বাল্ক অর্ডার দিচ্ছে, আমি সেই বিজনেস কোম্পানিটাকে বিল করছি, মানে কোম্পানিটাকে ডাইরেক্ট বিক্রি করছি। কোনো কনজিউমার নেই, ক্রেতা নেই এখানে। ইটস আ কোম্পানি ডিলিং উইথ আ কোম্পানি।
তো ফর এক্সাম্পল জলখাবারের প্রোডাক্টের কিছু অর্ডার এলো, একটা কোম্পানি অর্ডার দিল আমার 100 পিস লাগবে, আমি তাকে 100 পিস ডেলিভার করে দিলাম। সে কোথায় বিক্রি করবে না করবে কবে করবে দ্যাট ইজ অ্যাবসলিউটলি এই কোম্পানির ডোমেন। তো এটা হচ্ছে B2B। B2C হচ্ছে C স্ট্যান্ডস ফর কাস্টমার, বিজনেস টু কাস্টমার। তো আমি যখন ডাইরেক্ট কাস্টমারকে আমি সেল করছি, B2Bতে আমি কোনো বিজনেস হাউসকে সেল করছি, B2Cতে হচ্ছে ডাইরেক্ট কাস্টমারকে সেল করছি, যেটা অ্যামাজন এবং ফ্লিপকার্টে হয়, যে কাস্টমারের নাম অ্যাড্রেস চলে আসে, আমরা তার কাছে পাঠিয়ে দিই থ্রু ইউজিং দি অ্যামাজন চ্যানেল। এই তো ওটা হচ্ছে B2C, আর কুইক কমার্সগুলো হচ্ছে B2B। আচ্ছা, থ্যাংক ইউ। কারণ আমার মনে হয় এগুলো জানা দরকার, না, আশা করছি অনেকেই জানে, বাট হ্যাঁ, তাও অনেকেই জানে, বাট যারা হয়তো নতুন বিজনেসের কথা হ্যাঁ। ভাবছে তারা এটা ভাবতে পারে যে কোনটা সুবিধে, কোনটা ভালো, কোনটাতে কি মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এইগুলো। B2Bতে প্রফিটেবিলিটি বেশি না B2Cতে? B2Bতে। B2Bতে ওতে তো রিস্ক ফ্যাক্টরও কম। ওই যে আমি একটু আগে বললাম না, মানে জানি না লোকে কীভাবে নেবে, বাট দিস ইজ আই এম শেয়ারিং মাই এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আমি ঠিক ভুল আমি জানি না, কারো কাছে আমি ঠিক, কারো কাছে আমি ভুল। আজকের দিনে বিজনেস করা অনেক ইজি। আগেকার দিনে জেনারেল ট্রেডে কী হতো, আমি একটা ডিস্ট্রিবিউটারকে মাল দেবো, এবার ডিস্ট্রিবিউটার একটা নতুন ব্র্যান্ড, নতুন প্রোডাক্ট, ঠিক আছে, মার্কেটে সে একটা দোকানে যাবে, সেই প্রোডাক্টগুলো সে কয়েকটা 20টা রিটেলে দিল, সে ফার্স্টে বলবে বিক্রি হলে পেমেন্ট করব। ঠিক আছে, এবার বিক্রিটা হবে কি করে? মুদি দোকানে তুমি ঢুকিয়ে নিতে পারবে? মুদি দোকানে তো সামনে দাঁড়িয়ে তুমি বলবে দাদা এটা হবে, ও ভেতর থেকে এনে প্রোডাক্টটা দেবে, তুমি তো দেখতেই পারবে না, তো কিনবে কি? তোমার তো অ্যাক্সেস নেই প্রোডাক্টের কাছে, যেটা পরের দিকে শপিং মলে এসেছিলো। ইউ হ্যাভ আ ডিরেক্ট অ্যাক্সেস টু দ্য প্রোডাক্ট, যে আপনি শেলফে যাচ্ছে, প্রোডাক্ট নিচ্ছে, আমি বাস্কেটে নিচ্ছি, তারপরে গিয়ে বিল করছি। মুদি দোকানে সেই কনসেপ্টটা ছিল, যেটা জেনারেল ট্রেড। এবার আমার প্রোডাক্ট বিক্রিও হবে না, কারণ যারা পুরনো ব্র্যান্ড, যারা মার্জিন দিচ্ছে, ক্রেডিট দিচ্ছে, সে তার প্রোডাক্টটাই বিক্রি করবে। আমার ধর একটা প্রোডাক্ট দরকার, এবার সেই যে মুদি দোকানটার মালিক, তার ডিসিশন যে সে কোন প্রোডাক্টটা এনে কনজিউমারের সামনে দেবে, তাই না? তো আমি পুরোটাই ডিপেন্ডেন্ট তার উপরে। তার এবার সেখানে বিক্রি না হলে ডিস্ট্রিবিউটার আমাকে পেমেন্ট করবে না। এবার এরকম করে আমি কত ডিস্ট্রিবিউটারকে মাল দেবো? আর আমি তো মানে আমি এক্সাম্পল বলছি, যে নতুন বিজনেস স্টার্ট করে তার কাছে ফান্ড কোথায়, কত টাকা মার্কেটে ব্লক করবে? ঠিক আছে, খুব ভালো কথা, বিক্রিও নয় হয়ে গেল। বিক্রি হওয়ার পর এবার ডিস্ট্রিবিউটার বলে আপনার আরও আমার 50,000 টাকার মাল লাগবে। ও কি আগের পেমেন্টটা পুরো ক্লিয়ার করবে? করবে না। ও বলবে মার্কেট খারাপ, কেনা বেচা নেই, টাকা আসছে না। আমার আগে যদি 50,000 টাকা বিল থাকে, 25,000 টাকা দিয়ে বলবে আপনি আরও 50,000 টাকার মাল দিন। ঠিক আছে, আমার ওই 25,000 টাকা ব্লক হয়ে গেল, আমি আরও 50,000 টাকার মাল দিলাম, 75,000 টাকা ব্লক হলো। তো দিস ওয়াজ আ ডিসঅ্যাডভান্টেজ ইন জেনারেল ট্রেড, এবং তখনও ছিল, আমার মনে হয় আজও আছে। ব্র্যান্ডগুলো কিছু করে না, কারণ মানে যারা বড় ব্র্যান্ড তারা এখন অ্যাডভান্স বিলিং করে ডিস্ট্রিবিউটারকে, যে আপনি অর্ডার দিলেন, আপনার 1 লাখ টাকা হলে 1 লাখ টাকা পেমেন্ট আসবে, 1 লাখ টাকার মাল যাবে। যারা এস্টাবলিশড ব্র্যান্ড, যেগুলো ফাস্ট মুভিং, যেখানে কনজিউমার নিজে গিয়ে বলে আমাকে আপনি সানরাইজের মশলা দিন, আপনি আমাকে কুকমির এই মশলাটা দিন, যেখানে ও স্পেসিফাই করে দিচ্ছে কনজিউমার যে আমি এটাই নেব, সেখানে তারা নিজের টার্মস অ্যান্ড কন্ডিশনে বিজনেস করতে পারে, সেই ব্র্যান্ড, সেই কোম্পানিগুলো। নাও কামিং টু আ নিউ ব্র্যান্ড, তো সেই সুযোগটা থাকে না, কারণ কনজিউমার গিয়ে বললে সেই দোকানদারটা বলবে আমার কাছে নেই, বা সে হয়তো তোলেও নেই। দ্যাট ইজ ওল্ড, মানে সেটা যেভাবে বিজনেস হতো। এখন আমি কেন বলছি এটাতে লাভ, এটাতে যে আপনার যে পেমেন্ট, ওই টার্মস অ্যান্ড কন্ডিশনটা সেটেল হয়ে যায়, আইদার ব্লিঙ্কিট হোক, বিগ বাস্কেট হোক, জেপ্টো, ইনস্টামার্ট, এনিবডি, 21 ডেজ পেমেন্ট সাইট। 21 ডেজ পরে না স্যালারি ঢোকার মতো ভোরবেলা SMS-টা আসে, 22nd হয় না। তো ইওর ক্যাশ ফ্লো ইজ প্রেডিক্টেড, আমি জানি আমার এই দিন এই টাকাটা আসবে, এবং আসেই। আমার এই 3 বছরের বিজনেস আমি বলি, ব্লিঙ্কিট, বিগ বাস্কেট, জেপ্টো, ইনস্টামার্ট, ডিল শেয়ার, মিনিটস, কেউ ফেল করেনি। যে জবে পেমেন্ট ডেট তবেই পেমেন্ট এসছে। তো হোয়েন ইউর ক্যাশ ফ্লো ইজ আন্ডার কন্ট্রোল, ইউর বিজনেস ইজ আন্ডার কন্ট্রোল। ক্যাশ ফ্লোটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো কী হয়, মার্কেটে টাকাটা আটকে থাকে না, ইটস কাম ইন রোটেশন। তো আমি কেন জেনারেল ট্রেডে যেতে যাব? আমি মডার্ন, আমি এখানেই যাব, আমি কুইক কমার্সেই যাব, যে আমাকে অর্ডার দিচ্ছে ভাই আমি 100টা দিচ্ছি, 21 দিন পরে পেমেন্ট, 21 দিন পরে পেমেন্ট আসবেই। আজ পর্যন্ত 3 বছরে তো কোনো দিন ডিফল্ট হয়নি। মানে আমি ঘুমের থেকে ওঠার আগে সেই, মানে যেমন স্যালারি আসে ওরকম SMS-টা আসে। সো ইয়োর পেমেন্ট, ইয়োর ক্যাশ ফ্লো ইজ ভেরি প্রেডিক্টেড, ইয়োর বিজনেস ইজ আন্ডার কন্ট্রোল, মানে সব কিছু কন্ট্রোলে থাকে, মানে এই আজকের দিনের যে মডার্ন বিজনেসে। এই
এবার আসি, অনলাইন তো অনেকটা ডিটেলে জানলাম আমরা, বাট অফলাইন মার্কেট, একটা বিজনেসের ক্ষেত্রে অফলাইন মার্কেটটাও মানে খুবই প্রয়োজন। আহ, এই ক্ষেত্রে আমরা দেখি যে, আমি নাম যদি নেওয়ার হয় সেরকম নিয়েই বলছি, যে স্মার্ট পয়েন্ট বা ডিমার্ট বা এরকম যেগুলো যে কটা স্টোর আছে, তাতেও প্রচুর ব্র্যান্ডের প্রচুর প্রোডাক্ট থাকে। তো আপনাদের ক্ষেত্রে সেরকম কোনো চিন্তাভাবনা আছে যে এরকম জায়গায় নিজের ব্র্যান্ডকে স্ট্যাবলিশ করানো বা রাখার? উই উইল, মানে আমার যা অভিজ্ঞতা, আমার অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি উইল রিমেন অ্যাজ অনলাইন। আমার উইল অলওয়েজ রিমেন অ্যাজ অনলাইন, বাট ডেফিনেটলি অফলাইনে থাকতে হয়। আমরা উই আর গেটিং অনবোর্ডেড ইন স্পেন্সার্স। আপনারা হয়তো স্পেন্সার্সে আমাদের জলখাবারের প্রোডাক্ট পাবেন। সো উই আর গেটিং অনবোর্ডেড ইন স্পেন্সার্স, বাট মাই ফোকাস উইল রিমেন অ্যাজ অনলাইন। ঠিক আছে। আমি এই ক্ষেত্রেই জিজ্ঞেস করি যে অনলাইনে প্রফিট বেশি না অফলাইনে? অফলাইনে তো এখনও আমি জানি না কীরকম, বাট যেহেতু response অনবোর্ড হয়েছে, এবার ধরুন মানুষ যখন ব্র্যান্ডটাকে চেনে, যদি সেল হয়। আমি যদি তিনটে জিনিস বলি, একটা হচ্ছে ই কমার্স, একটা কুইক কমার্স, আর একটা অফলাইন। আমি আমার এখনকারও অভিজ্ঞতা, আই উইল গো বাই কুইক কমার্স। কুইক কমার্স মানে মানে কনভার্সনটা হাই, খুব তাড়াতাড়ি মানে কনজিউম হয়। লোকে এখন না 10 মিনিটস সে কনভার্ট হয়ে যায়। মানে ওই যে ব্যাপারটা যে 10 মিনিটে পাবো, আমার এখন মনে পড়লো এটা লাগবে, তো 10 মিনিটে দিয়ে যাবে। আই উইল গো বাই যে কুইক কমার্সে কনভার্সন অনেক বেশি। অ্যান্ড যেভাবে কুইক কমার্স পেনেট্রেট করছে, মানে আমি একটা কমপ্লেক্সে থাকি, তো যেভাবে কেউ না কেউ তো সবসময় ভেতরে, মানে ব্লিঙ্কিট, বিগ বাস্কেট, জেপ্টো, ইনস্টামার্ট, যেভাবে কুইক কমার্স পেনেট্রেট করছে, সো কনভার্সন ইজ ভেরি হাই ওখানে। আর আপনি যে অফলাইনে কথা বলছেন, অফলাইনের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে জেনারেল ট্রেড, ওয়ান ইজ মডার্ন ট্রেড। আমি বলতে পারি যে মাই প্রোডাক্ট ইজ নট মেড ফর জেনারেল ট্রেড। মুদি দোকানে আমার প্রোডাক্ট থাকবে না, অ্যান্ড ইট ইজ নট ফিট ফর মুদি দোকান। কারণ বিজনেসে আরেকটা জিনিসও আমি শিখেছি, এটা ভেরি ইম্পর্টেন্ট, হু ইজ নট মাই কাস্টমার। এটা জানা এবং এটা খুব তাড়াতাড়ি বুঝে নেওয়া যে হু ইজ নট মাই কাস্টমার। মুদি দোকানে আমার প্রোডাক্ট হয়তো থাকবে না বা জায়গা পাবে না, ঠিক আছে। আই উইল বি ইন মডার্ন ট্রেড। মডার্ন ট্রেড যেমন স্পেন্সার্স হোক, রিলায়েন্স হোক, সেখানে অ্যাটলিস্ট যেখানে কনজিউমারের ডিরেক্ট টাচ পয়েন্ট থাকবে প্রোডাক্টের উপরে। এই কারণ আমি জানি সবাই তো হতে পারে না আমার কনজিউমার। দেয়ার আর ডিফারেন্ট কনজিউমার ফর ডিফারেন্ট ব্র্যান্ডস, ডিফারেন্ট সেগমেন্টেশন, ডিফারেন্ট টার্গেটিং, ডিফারেন্ট পজিশনিং। তো আমি জানি যে আমার প্রোডাক্ট বা আমার কনজিউমার মুদি দোকানের যেসব ছোটো ছোটো মুদি দোকান আছে লোকালিটিতে, সেসব দোকানে গিয়ে হয়তো আমার প্রোডাক্ট পৌঁছবে না। আমার কাছ থেকে অনেক যারা ছোটো ছোটো মুদি দোকান আছে পাড়ায় গলিতে, তারা আমাকে অনেকে ফোন করে যে আপনার প্রোডাক্টটা রাখবো। আমি তাদেরকে বলি যে আপনি রাখতে পারেন, আমার কোনো অসুবিধে নেই, বাট এটা আপনি পারবেন তো চালাতে? কারণ মুদি দোকানে অন্যভাবে প্রোডাক্ট বিক্রি হয়, ঠিক আছে। ওটা ইটস নট অফ আ মডার্ন ট্রেড। মডার্ন ট্রেডে যেভাবে প্রোডাক্ট বিক্রি হয়, মুদি দোকানে জেনারেল ট্রেডে ওইভাবে প্রোডাক্ট বিক্রি হয় না, ঠিক আছে। তো সেই জন্যে তো অফলাইনে উই উইল বি দেয়ার ইন মডার্ন ট্রেড। সো উই হ্যাভ স্টার্টেড উইথ স্পেন্সার্স। দেখি হাউ দি রেসপন্স কামস, লোকে কীরকম পছন্দ করে, নেয়, পিক আপ করে, সেই জন্যে। আর অ্যাকচুয়ালি কী হয় না, মানে আজকের দিনে কনজিউমাররা বেনিফিটস চায়। পারচেস তো আমি করবো, বাট হোয়াট ইজ দ্য বেনিফিট? তো এই কুইক কমার্সগুলো খুব ভালো বেনিফিটও দেয়। মানে আমি জানি না, আমি মানে ইনডিরেক্টলি কুইক কমার্স প্রমোট করছি কি না এই পডকাস্টে, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। মানে 300 টাকার জিনিস কিনলে ডেলিভারি ফ্রি, আচ্ছা 350 টাকার ইয়ে করলে 20 টাকার কুপন, এত টাকার ইয়ে করলে এত টাকার ক্যাশব্যাক। সেটা কি জেনারেল ট্রেডে পাবে? একটা 10 টাকার জিনিস, সে 10 টাকা নেবে, আপনি নেবেন, আপনি বাড়িতে চলে আসবেন, এটাই। বাট এই কুইক কমার্স বা মডার্ন ট্রেডে কী হয়, আপনাকে ক্যাশব্যাক দেয়, হ্যাঁ, আপনাকে মানে আপনি রিওয়ার্ডস পান, তো সেগুলো ইউটিলাইজড হয়। তো লোকে জিনিস কিনবে, এখান থেকে কিনবে আর ওখান থেকেই কিনবে, দামের তো কোনো তফাৎ নেই। ফর এক্সাম্পল, আমি যদি একটা সার্ফ এক্সেল পাশের মুদি দোকান থেকে কিনি, আর একটা সার্ফ এক্সেল কোনো একটা কুইক কমার্স প্ল্যাটফর্ম থেকে কিনি, এমআরপি তো সেম, দাম তো একই, আমাকে এখানে যেতে হচ্ছে না। অন দি আদার হ্যান্ড, আমি যদি মানে এই সার্ফ এক্সেলের সাথে আরও দুটো প্রোডাক্ট কিনি, আমাকে ক্যাশব্যাক দিচ্ছে,
সেটা তো আমি জেনারেল ট্রেডে পাবো না, এবং জেনারেল ট্রেডে যারা আছে তাদের পক্ষে দেওয়া সম্ভবও না। স্বাভাবিক। এই তো দিস আর দ্য বেনিফিটস। তো ইয়েস, শান্তদ্বীপ, তোমার প্রশ্নের উত্তর, উই আর গেটিং লঞ্চড ইন স্পেন্সার্স, আওয়ার ফার্স্ট অফলাইন প্রেজেন্স। ভবিষ্যতে তো আরও প্রোডাক্ট আনার আশা করছি, প্ল্যান আছে নিশ্চয়ই। তো সেগুলো শুনবো, বাট তার আগে দর্শক অনেকেই ভাবে যে অনেকের একটা জিজ্ঞাসা থাকে যে ব্যবসা তো করছে কিন্তু রেভিনিউ কেমন, হ্যাঁ প্রফিটেবিলিটি কেমন, তো এইটা যদি একটু বলেন। আমাদের, আমি ফার্স্ট ইয়ারেরটা বলি, আমাদের 2022 আমি বিজনেস স্টার্ট করি। মান্থলি রেভিনিউ তো অতটা বিজনেসে বলে লাভ নেই, কারণ একটু আপ ডাউন করে, সো আই এম গোয়িং বাই ইয়ারলি। সো ফার্স্ট ইয়ার আমরা করেছিলাম হচ্ছে 23 lakhs আচ্ছা, ফার্স্ট ইয়ার। মানে ঠিক আছে, মানে কোনো মাসে 50,000 হলো, কখনো এই, তো 23 lakhs ওয়াজ আওয়ার ফার্স্ট ইয়ার রেভিনিউ, বাট ইট ইজ প্রাইমারিলি থ্রু ই কমার্স। এবার ই কমার্সে কী হয়, যদি 23 lakhs রেভিনিউ হয় না, ওর 50% অ্যামাজন ফ্লিপকার্টে নিয়ে নেয়, ঠিক আছে, আলটিমেটলি ব্যাঙ্কে ঢুকবে 12 লাখ টাকা, ঠিক আছে। তো আমিও তো ফার্স্ট ইয়ার দেখলাম 23 lakhs রেভিনিউ প্রথম বছর, তো ভালোই, তো টাকাটা গেল কোথায়? তো তারপর যখন অ্যানালিসিস করতে শুরু করলাম যে ই কমার্স প্ল্যাটফর্মে যদি একটা প্রোডাক্টের 100 টাকা দাম হয়, অ্যাকচুয়ালি 50 টাকা পাই আমরা যারা সেলার, আর বাকি সব তো প্ল্যাটফর্ম চার্জ, শিপিং, হোয়াট এভার XYZ অনেক রকম ফিস থাকে, সেগুলো চলে যায়। সো ফার্স্ট ইয়ার ওয়াজ আওয়ার 23 lakhs। সেকেন্ড ইয়ার উই গ্রোন বাই 3 times, যেটা 23-24 ছিল। 24-25 ওয়াজ আওয়ার টার্ন অ্যারাউন্ড, উই গ্রিউ বাই few more times. So we are profitable. মানে আমি নাম্বারসে যাচ্ছি না, বিকজ নাম্বার হ্যাজ নেভার বিন আ ড্রিভেন ফোর্স ফর মি। নাম্বার তো আসবেই, দ্যাট উইল বি আ বাই প্রোডাক্ট, বাট ইয়েস উই আর প্রফিটেবল। আমাদের কোনো প্রফিটেবল, একদম জিরো ডেট। কোনো আর কোনো ইনভেস্টর রয়েছে? অনেকে বলেছে, হ্যাঁ, দরকার নেই, অ্যাবসলিউটলি জিরো ডেট কোম্পানি। এটা খুব ভালো, নিজের ডিসিশন নেওয়া যায়। যে হ্যাঁ, ইনভেস্টর থাকলে বারবার জিজ্ঞেস করতে হয়, ও বাবা আবার সেই মাসের শেষে কত হলো, হিসেব যেটা থেকে কিতাব। বেরিয়ে এসেছি সেই কর্পোরেট লাইফ, বস। হ্যাঁ, মানে আই হ্যাভ টু রিপোর্ট হিম। হ্যাঁ, দরকার নেই। আর আমার অত মানে হাই ইনভেস্টেড ব্যাপার না, মানে আই স্টার্টেড ফ্রম জিরো, কুলের আচার দিয়ে শুরু। তো তখন আমার কোনো 1 কোটি 2 কোটি কোনো আমার দরকার ছিল না। আই স্টার্টেড ভেরি স্লোলি, গ্র্যাজুয়ালি। টুডে আজকে হয়তো ব্র্যান্ড 2-3 বছরে গিয়ে এই জায়গায় পৌঁছেছে। সো উই আর প্রফিটেবল অ্যান্ড হ্যাপি, মাই টিম ইজ হ্যাপি, তো আমিও হ্যাপি। সো ইনভেস্টার নেই। ইনভেস্টার অনেকে ফোন করে এখন, মানে করে গত 1-1.5 বছর ধরে, বাট দরকার নেই। না আমারও মনে হয় আই এম যে হ্যাপি, হ্যাঁ, নিজে করছি, নিজের ডিসিশন, ভুল হলেও নিজের ভুল, ঠিক হলেও নিজে ঠিক, অ্যান্ড কাউকে কৈফিয়ত দিতে হয় না, মানে নিজের মতো। একদম, হ্যাঁ, মানে সব থেকে ভালো আগেকার যে ট্রেডিশন ছিল সেটা, হ্যাঁ, মানে সব থেকে ভালো রাতে ঘুমটা ভালো হয়, জিরো ডেট। মানে কাউকে আমার ওই যে বলে না হিন্দিতে ব্যাজ দেনে কা জরুরত নেই, তো কোনো ইন্টারেস্ট নেই, মানে কোনো ইন্টারেস্ট দিতে হয় না, যা প্রফিট হয় সেটা প্রফিটই। বাট প্রথম বছরে যে নাম্বারটা এসেছিল, আমি 12 লাখই ধরছি, 12 লাখই ধরছি, কারণ ওটা একজন চাকরি ছাড়া পুরুষের, আমি এটাই বলতে পারি যে 12 লাখও তো তখন হিউজ, কারণ সে চাকরি ছেড়ে দিয়েছে, তার কাছে কিছু নেই, সে এখন একটা কাজ করছে যেটা জানে না যে কি হতে পারে, বাট বুকের মধ্যে এই বিলিফটা আছে যে হবেই কিছু একটা। তো যখন ওই নাম্বারটা এসেছিল 12 লাখ, সেটা তো হিউজ আপনার কাছে। 12 লাখ তো দেখতে পাইনি। না না, মানে সেটা 12 দেখতে পাননি, হ্যাঁ, মানে বাট 12 লাখ 23 লাখ, আমি যদি 23 লাখও ধরি, সেটা তো তখন না বুঝিনি যে এটা হিউজ নাকি। মানে তখন আমি না অন্য জগতেই থাকতাম, মানে আমি শুধু দৌড়চ্ছি, আমি শুধু 23 এলো, আমার সিএ বললো 23 লাখ হয়েছে, আচ্ছা 23, আচ্ছা, তো বলে কেটে কুটে তোমার অ্যাকাউন্টে 12 লাখ ঢুকেছে, আচ্ছা 12 লাখ। ততক্ষণে অ্যাকচুয়ালি যতক্ষণে এই সিএ ব্যালেন্স শিট জমা করে, ততক্ষণে হাফ ইয়ার চলে আসে নেক্সট ইয়ারের, মানে যখন 22-23টা জমা করছে, তখন আমি অলরেডি 23-24-এর মিডে। তো আচ্ছা ঠিক আছে। তো আমি তো বিজনেস অত নেই, বাট যেহেতু সিএ অনেক বিজনেস হাউস হ্যান্ডেল করে, ওকে বলছিলাম কত হলে ভালো নেক্সট ইয়ার। তো বলে কত হবে, 50 হলে ঠিক আছে, করো, ভালো করে করো। আমি বললাম যে সিএও ভালো চেনা জানা, ও আমাকে খুব হেল্প করেছে, ওর নলেজ, ওর এক্সপার্টাইজ, ওর কনসালটেন্সি দিয়ে আমাকে। তো 23 লাখের মধ্যে না আমি বুঝতেই পারিনি 23 লাখ কী কোথা থেকে এসছে, কারণ আমি 23 লাখের 1 টাকাও আমার বাড়িতে ঢোকেনি।
মানে বিজনেস তো রান করাতে হবে। হ্যাঁ, ওটাই আবার ইনভেস্ট। ওটাই হয়ে গেছে, ওই মানে কোনো মাসে কি এলো, মানে ও বিজনেসে চলে গেছে। ওই একটা টাকা আমার বাড়িতে মানে আমার সংসারে আসেনি ফার্স্ট ইয়ার, ইনফ্যাক্ট মিড অফ সেকেন্ড ইয়ার অলসো আসেনি আমার। মানে একটা মানে ততক্ষণে আমি বুঝে গেছিলাম যে একটা হিসেব করে নিয়েছিলাম যে আমার বাড়ি চলার জন্য মানে তখন তো বাঁচতেও তো হবে, মানে জমানো টাকা তো শেষ হয়ে আসছে, মানে যেটা দিয়ে বিজনেস স্টার্ট করেছি, বাঁচতে তো হবে। এবার সেম টাইম যে কত টাকা দরকার, ফর এক্সাম্পল আমার বাড়িতে যদি মাসে 50,000 টাকা দরকার হয়, তাহলে বছরে 6 লাখ টাকা। আচ্ছা, 6 লাখ টাকা যদি আমার বাড়িতে ঢোকাতে হয়, আমার কোম্পানিও রান করতে হয়, তাহলে কত টাকা দরকার। এবার কোম্পানি রান করা মানে কি, একটা বিজনেস যদি রান করতে হয় না, ফর এক্সাম্পল আমি বলছি, যদি 1 লাখ টাকা টার্ন ওভার হয় তো 3 লাখ টাকা লাগে। মানে 1 লাখ টাকা মার্কেটে পড়ে থাকবে, মানে ইনভেন্টরি মার্কেটে পড়ে থাকবে, যেটা টাকা আমি পাবো না। 1 লাখ টাকার ইনভেন্টরি মার্কেটে পড়ে থাকবে, 1 লাখ টাকার ইনভেন্টরি আমার স্টোরে থাকবে, 1 লাখ টাকা মার্কেটে রোটেট হবে। তো বেসিক্যালি হোয়াট এভার ইজ ইয়োর টার্ন ওভার 3 টাইমস ইজ ইয়োর ফান্ড, যেটা লাগে বিজনেস রান করতে। ঠিক আছে, তো সেটা তখন বুঝতে পেরেছিলাম, আরে আমাকে এত টাকা যদি আমাকে ঘরে আনতে হয়, ঘর বা সংসার চালাতে হয়, তাহলে আমাকে এত টাকা টার্ন ওভারে পৌঁছতে হবে। আচ্ছা, এত টাকা টার্ন ওভারে পৌঁছতে গেলে তার 3 টাইমস ফান্ড লাগবে, তো অত টাকাও ছিল না। তো আমি বুঝে গেছিলাম যে আমি এটা 1.5 বছর বা 2 বছরে দাঁড়াবে না, ইট উইল টেক মোর টাইম। আমি আমার বিজনেসের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে 3 বছর লাগে একটা বিজনেস দাঁড়াতে। এসা মানে পড়ে থাকতে হয় কনসিস্টেন্টলি, ধৈর্য ধরে, হবে না। হ্যাঁ, মানে আমি মানে এরকম অনেক সময় গেছে যে একটা জিনিস করলাম, হলো না, হবে না, আগেন ডু ইট, হবে না, আবার করো, ভুল হচ্ছে, নতুন তো সবাই নতুন, মানে সে ই কমার্স হোক, কুইক কমার্স হোক, প্রোডাক্ট অনবোর্ড হচ্ছে না, আর সব নিজেকেই তো করতে হয়। সব নিজেকেই করতে হয় প্রথম। হ্যাঁ, ঠিক আছে, কারণ এই সময় না মার্কেট থেকে প্রচুর ফোন কল, মানে সব প্রমোশনাল কল আসতে শুরু করে, আপনাকে অনবোর্ড করে দেবো, আপনাকে এই করব, আপনাকে সেই করব। আই অলসো ডিস্ট বাই 2.5 lakhs এই সময়। ঠিক আছে, এই সময় আই হ্যাড অলসো বিন ডিচড, মানে আমিও বুঝতে পারিনি, আমি ভেবেছি আমি জানি না, তো লেটস হায়ার সামওয়ান যে আমাকে করে দেবে। তো সে তো আলটিমেটলি করে দেয়নি, বাট গেছে আমারও টাকা। মানে দিস ইজ অলসো আ জার্নি, পার্ট অফ দি জার্নি, যে ওই মুহূর্তে যখন স্যার টাকা নেই, মানে 5-10 হাজার টাকা ম্যাটার করে, সেই সময় আমি 2.5 লাখ টাকাও হারিয়েছি, বাট তবুও আমি ছাড়িনি যে এই বাবা আর গেল, শেষ হবে না। ওই লেগে থাকতে হবে, ধৈর্য ধরে পড়ে থাকতে হবে, করে যেতে হবে, হয়ে তো যায়, পড়ে থাকলে হয়ে যায়। মানে বাট আমার মনে হয় যে 3 বছর লাগে একটা ব্র্যান্ড বা একটা বিজনেস দাঁড়াতে। সব থেকে শুরুর দিকে, আমরা প্রায় শেষে চলেই এসেছি, বাট শুরুর দিকে যেটা চ্যালেঞ্জিং, সেটা আমারও মনে হয় যে এই যে ধরুন ওখানে প্রোডাক্টগুলো আছে, এই জারগুলো, এগুলো আপনাকেই খুঁজতে যেতে হচ্ছে। এই প্রিন্ট করানো, একটা ডিজাইনারকে দিয়ে প্রিন্ট করানো, সেটাকে অ্যাপ্রুভ করা, সেটা আপনাকেই দেখতে হচ্ছে। আবার প্রিন্ট করাতে যেখানে যাবেন সেটাও আপনাকে যেতে হচ্ছে, তার ম্যাচ হচ্ছে কিনা, সেট হচ্ছে কিনা, তারপর ওটা লাগাচ্ছেন সেটাও আপনাকে করতে হচ্ছে। ওটা আমি প্রথম দিকে আমি ভেবেছিলাম যে এই যে লেবেলিংটা, সেটা আমি করতাম, আমি এবং একজন, আমরা দুজন ছিলাম ফার্স্টে, মানে 2022-23 দুজন, মানে আমি তো ঠিক আছে, আর একজনকে হায়ার করেছিলাম। এই আজকে সেখানে আমরা প্রায় 12 জন কাজ করি। দ্যাট ইজ মাই, মানে এটা আমার স্যাটিসফ্যাকশন। তো ঠিক আছে, ওই লেভেলটা লাগাতাম, তো আমি ভাবতাম যে আমার থেকে ভালো লেভেলটা মানে কেউ লাগাতে পারবে না, এই কাজটা মানে সারা জীবন আমাকেই করে যেতে হবে। বাট সামহাও দেখলাম যে ওই মেটা পিক করে নিল, যে এবং এখন তো আমি লাগাতেই পারি না, মানে সেই লেভেলটা কীভাবে লাগাবো, বাট ও সাটা লাগিয়ে করে নেয়। তো হ্যাঁ, বাট অ্যাট দ্য সেম টাইম এখন না, ওই যে বলছিলাম সোশ্যাল মিডিয়ার যুগে বিজনেস শেখা যায়। দেয়ার আর বিজনেস টিচিং ইউটিউব চ্যানেলস, কোচেস যারা বিজনেস টিচ করে। তো দেখুন, আমার বাবা ঠাকুরদা তো কেউ বিজনেস করেন, তো বিজনেসটা শিখতে হবে অ্যাট দ্য সেম টাইম। তো আমি শিখেছিলাম যে বিজনেস যদি বড় করতে হয়, ইউ হ্যাভ টু ডেলিগেট। তোমাকে তোমার হাত আর মাথা একসাথে চলবে না, মাথা চালাতে গেলে হাত ফাঁকা রাখতে হবে, তো ডেলিগেট করতে হবে, তুমি এটা করো, তুমি এটা করো, নিজের মাথাটা ফাঁকা রাখো, যাতে ইউ ক্যান হ্যাভ নিউ থটস, নিউ আইডিয়া, নতুন জিনিস। তো এখন ওই জিনিসটা শিখেছি, তো এখন আমি অনেকটা কাজ, মানে হাতের কাজ নিজে কম করি, মাথার কাজটা বেশি করি, অ্যান্ড উই আর গেটিং এন্ট্রি টু ডিফারেন্ট, মানে নতুন নতুন জায়গায়। এটা আমি কেন রিলেট করতে পারলাম, ইউটিএসের ক্ষেত্রে আমাদের হয়েছে যে মানে আগে তো আমিই কল ধরতাম, আমিই সব কিছু করতাম, হ্যাঁ, ও ক্যামেরা আর এডিট ও করতো, মানে শুরুর দিকের কথা বলছি।
তারপর শ্রেয়া যে আপনাকে আর কি অ্যাটেন্ড করেছিল, তো ও যখন জয়েন করে তখন কি হয় যে আমি ভাবছি যে ও পারবে তো, আমি যেটা বলতে পারি ও পারবে তো। আমি না, ও ধরুন কল করছে, প্রথম আমি পাশে, মানে কেউ কল এলো ওর কাছে, আমি পাশে দাঁড়িয়ে থাকতাম যে কি বলছে, ঠিকঠাক আমার মতো বলতে পারছে তো। তারপর ধরুন যে পাপা যে আমাদের এডিট করে, সে যখন প্রথম এডিট করতো, সে মানে ও এডিট করতো দিতি, তো দিদির মতো পারবে তো এডিট করতে, এরকম হবে তো। তারপর আমি দেখলাম যে না, আস্তে আস্তে ছেড়ে দিলে করে নেবে, এরকম একটা ব্যাপার, মানে ছাড়তে হবে নিজেকে। এটা আমি মানে রিয়েলাইজ করলাম। একদম ঠিক বলেছো। এটা না মানে প্রথম জায়গায় নিজের হ্যাঁ, ব্র্যান্ড তো নিজে হাতে exactly. বানানো, মানে কার হাতে ছেড়ে দেবো, মানে ওটাও তো একটা ভয় লাগে। কিছু গন্ডগোল করে ফেললে তো লোকে তো আর তাকে বলবে না, আমাকে হ্যাঁ, আমাকে বলবে। বলবে। সো এটা একটা খুব রিস্ক থেকে যায়। তো বাট আমি সব জায়গায় বলি যে আমার লাকি টু হ্যাভ আ টিম লাইক দিস। বিজনেস বড় হতে গেলে না একটা লয়াল টিম ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। মানে আমার মনে হয় দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যে একটা লয়াল টিম। মানে আর মানুষ আসবে যাবে, চেঞ্জেস হবে, বাট দি নিউক্লিয়াস অফ দ্য টিম যে 4-5 জন থাকবে। মানে ফর এক্সাম্পল আমাদের যদি এখন 12 জনের টিম হয়, 4-5 জন ইজ দ্য নিউক্লিয়াস অফ দ্য টিম। মানে আমি না থাকলেও তারা কোম্পানি চালিয়ে নেবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, ওই নিউক্লিয়াস অফ দ্য টিমটাকে সবসময় ইন্ট্যাক্ট থাকতে হবে এবং প্রোটেক্ট করতে হবে। বাট বাই গড গ্রেস এভরিবডি ইজ কর্নার। আমি খুশি, মানে ওরা যখন কাজ করে হাসি ঠাট্টা আর কি চলতে থাকে অফিসে, কাজও চলছে, ওরা আনন্দও করছে, গানও চলছে, গান চালাচ্ছে, হ্যাপি টু গিভ দেম হ্যাপিনেস। এক্স্যাক্টলি। তো এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ, ভালো লাগে। মানে আমি অ্যাকচুয়ালি তোমাকে তো বলা হয়নি চাকরিটা কেন ছাড়লাম। হ্যাঁ, ওই মানে এই যে হ্যাপি টু গিভ দেম হ্যাপিনেস, মানে আমি একটা অ্যাকচুয়ালি বই পড়ে এই ডিসিশনটা নেই। আমি বই পড়তাম, আমি একটা ইকিগাই বলে একটা বই পড়েছি, মানে হোপফুলি তুমি জানবে বা তুমি হয়তো শুনবে। ইকিগাইয়ের একটা লাস্ট পয়েন্ট ছিল যে জীবনে দেখো, আমি না যখন ডিসিশনটা নিই আই ওয়াজ 40 years old। তো আমি জানতাম যে মানে সব কিছু ঠিকঠাক থাকলে 60 বছর বাঁচবো। তো দিস ইজ মাই লাস্ট 20 years অফ মাই লাইফ। তো যদি কিছু করতে হয় এটাই লাস্ট ফেজ অফ মাই লাইফ, করলাম, না হলে এইভাবেই চলে যাব। চাকরি করে ইউ উইল নট হ্যাভ আ সোশ্যাল ইম্প্যাক্ট। ইকিগাই বলে যে, আমার বইটা খুব ভালো লাগে, মানে দ্যাট ইনফ্লুয়েন্সড মি, যে তুমি যেই কাজ করো, তুমি কী কাজ করবে, তোমার প্যাশন, তোমার কাজ তোমার প্যাশন হওয়া উচিত, তুমি যেটাতে ভালো সেটাকেই কাজ হিসেবে বেছে নাও। লাস্ট বলে যে ইয়োর ওয়ার্ক শুড হ্যাভ আ সোশ্যাল ইম্প্যাক্ট। তো চাকরি করে সোশ্যাল ইম্প্যাক্ট করাটা খুব মুশকিল। চাকরিতে তো 9 to 5 কাজ করছি, বাড়িতে আসছি, বাড়ির 4 জনকে দেখতেই সময় চলে যাচ্ছে। সোশ্যাল ইম্প্যাক্ট আর কখন করবো? ওই মেয়ের জন্মদিনে কাউকে গিয়ে জামা কাপড় দিলাম, খাওয়ালাম, দ্যাট ইজ অকেশনাল, দ্যাট ইজ নট আ সাস্টেন্ড এফেক্ট। তো বিজনেস এমন একটা জিনিস না হুইচ উইল হ্যাভ আ সোশ্যাল ইম্প্যাক্ট, ইউ ক্রিয়েট এমপ্লয়মেন্ট। তো তখন থেকে আমি ভেবে নিয়েছিলাম যে আই উইল ডু বিজনেস। এবং বিজনেসটা কাদের নিয়ে করবো? আমার এখানে তো যারা কাজ করে সব মেয়ে, মানে অ্যাভারেজ এজ ইজ 24-25। ঠিক আছে, তো এই যে গ্রুপটা আছে না, যে যারা হয়তো 12-এর পর পড়তে পারেনি, বাবা মা পড়াতে পারেনি, 10-এর পর পড়তে পারেনি, মানে আর্থিক কারণেই, কিন্তু তারা কি করবে? তাদের একটাই অপশান লেফট, মেড বা ডোমেস্টিক হেল্প, বাড়িতে এঁঠো বাসন মাজবে, ঘরের নোংরা পরিষ্কার করবে মানুষের বাড়িতে গিয়ে। বাট এই যে বয়সের মেয়েগুলো, ইয়াং মেয়েদের, এদের পড়াশোনা করতে পারিনি, ঠিক আছে, আর্থিক কারণে হোক, বাড়িতে বাবা মা চেয়েছে দাদা পড়বে আমি পড়বো না, বাট এদের স্বপ্নটা তো একই। বিদ্যা দেখে তো স্বপ্ন আসে না, আর টাকা দেখো সব ইচ্ছে তো সবারই আছে। তো আমি না, এই ধরনের মেয়েরা আমার এখানে কাজ করে, যারা 8 পাস 10 পাস, তো যারা নিজেরা আর্ন করে, আজকে স্বাবলম্বী, যারা আমারও মনে হয়েছে তারা ডোমেস্টিক হেল্প বা মেড হিসেবে কাজ করার থেকে অফিসে কাজ করুক, প্যাকিং করছে, এই করছে, অ্যাকাউন্টসের কাজ করছে, ডিফারেন্ট। যে একটা মেয়ে যে অ্যাকাউন্টেন্সি পাস করে বেরিয়েছে, সে আমার কমপ্লিট অ্যাকাউন্টসটা দেখে। তো আমার উদ্দেশ্য এটাই যে আই উইল, মানে এই একটা মেয়েদের নিয়ে কোম্পানি তৈরি করব। আমরা 2 জনে শুরু করেছিলাম, আজকে 12 জন। 12 জনই মেয়ে? হ্যাঁ, শুধু একজন, একটা ছেলে আছে, একজন ম্যানেজার, যে আউটডোর সাপোর্টটা করে, কারণ সব কাজ তো একটা মেয়ের পক্ষে ভারী কাজ করাগুলো সম্ভব না, তো যে আমাকে আউটডোর সাপোর্টটা করে, সেও অনেক দিন ধরে আছে। তো আমাদের বাকি 11 জনই মেয়ে। তো আমাকে 25 জনে পৌঁছতে হবে। তো দ্যাট ইজ মাই জব, দ্যাট ইজ মাই টার্গেট। অনেকে আমি জিজ্ঞেস করলে রেভিনিউ টার্গেট কত,
রেভিনিউ ইজ বাই প্রোডাক্ট, ওটা আসবে। মানে আমাকে এই 25 জনে যদি পৌঁছতে হয়, রেভিনিউ না এলে তো 25 জনে পৌঁছতে পারবো না। তো আমাকে ওই জায়গাটায় মানে আমাকে 25 জনের পৌঁছতে হবে। সেদিন আমি ভাববো ইয়েস, আমি হয়তো ছোটো মোটো কোনোভাবে কিছু অল্প একটু বিস্তর কন্ট্রিবিউট করেছি, যে 25 জনকে কাজ দিয়েছি। কারণ এই মেয়েগুলো না কোথায় কী কাজ করতো পারতো, মানে আমি জানি না। একটা 8 পাস 10 পাস 12 পাস মেয়ে, তারা হয়তো এই ডোমেস্টিক হেল্প বা মানে কোনো কাজ না পেলে কী করবে, আনতো করতে হবে, বা মেড হিসাবে কাজ করতো, যেটা ওদেরও হয়তো ভালো লাগতো না, আমারও ভালো লাগে না এই জন্যে। বাট এই ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমি জাস্ট মানে তোমার পডকাস্টে বলছি যে অফ লেট, মানে আমি জানি না, যেহেতু তোমার পডকাস্ট অনেক অডিয়েন্স দেখে, আমি তোমার অডিয়েন্স থেকে জিজ্ঞেস করছি, মানে যেমন এমন এক একটা সিচুয়েশান আসে, আমি জানি না যে আই শুড বি লিগালি কারেক্ট অর মোরালি কারেক্ট। একটা মেয়ে এসেছিলো এই সপ্তাহেই, সে মেয়েটা তার এতটা গরিব যে মেয়েটা ঘরে শুলে বাবা ঘরে শুতে পারে না, ঠিক আছে, বাবা বাইরে শোয়। এবার শীতকাল, ঠান্ডা পড়েছে, বাবার ঠান্ডা লেগে যাচ্ছে। তো মেয়েটাকে বলেছে তুই পিসির বাড়িতে গিয়ে থাক। পিসির বাড়িতে এসছে থাকতে। পিসির বাড়িতে তার দিদিরা একটু হয়তো অত্যাচার করে, মানসিক অত্যাচার করে, কাজ করতে বলে, এই করে। তো মেয়েটা এসছিল কাজের জন্যে। এবার ঘটনা হচ্ছে আমার উচিত তাকে কাজ দেওয়া, তাহলে কি সে আর্ন করলেও বলেছে আমি টাকাটা পেলে আমি বাবাকে কিছু টাকা দেবো, আর বাকি টাকাটা আমি রাখবো, মানে তাতে ওর সুবিধা, স্বাবলম্বী হবে। আর যখন একটা মেয়ে আর্ন করে না, বাড়িতেই বাকি দুজনের চোখও তার প্রতি চেঞ্জ হয়ে যায়, সে আর অত্যাচারিত হবে না, কারণ সে ইজ আর্নিং। তাকে বলেছে গ্যাসের টাকাটা দিবি, মানে সেই পিসির বাড়িতে সে অত্যাচারিত হবে না, যখন লোকে জানবে যে আরে ও তো আর্ন করে, তো আমার টাকাটা দেওয়া উচিত, মানে আমার কাজটা তাকে দেওয়া উচিত। তো দেওয়া উচিত তো, টু বি মোরালি কারেক্ট। মেয়েটার বয়স 16 বছর। শুড আই টু বি লিগালি কারেক্ট? কী করি এই জায়গাটায়? বিজনেসে এই পরিস্থিতিগুলো আসে। ইট ইজ নট অলওয়েজ যে ডিসিশন নিতে হয় শুড আই বি লিগালি কারেক্ট অর মোরালি কারেক্ট। লিগালি যদি কারেক্ট থাকতে চাই তাহলে মেয়েটাকে হেল্প করতে পারবো না, মেয়েটার এই যে দৈনন্দিন জীবন এটা চলতেই থাকবে। বাট যদি আমি মোরালি কারেক্ট হতে চাই, মেয়েটাকে কাজ দিই, দেন আই এম লিগালি রং। খুব ডাইসি সিচুয়েশান। তো আমি জানি না, হয়তো কি ঠিক আমি জানি না, মানে কোনটা ঠিক, লিগালি কারেক্ট হওয়াটা ঠিক না মোরালি কারেক্ট হওয়াটা। তো বিজনেসে আসে এরকম ডিসিশন নিতে হয়, অনেক সময় নিই ডিসিশন, যেটা আমি জানি ভুল, কিন্তু হয়তো কারো উপকার হবে সেই জন্যে নিয়ে নিই। তো দিজ আর এক্সপিরিয়েন্সেস ইন বিজনেস, যেগুলো হয়তো কর্পোরেট বা চাকরিতে হতো না। চাকরিতে আই ওয়াজ ভেরি হ্যাপি, মানে দেখুন আমার যতদিন হোয়েন আই লেফট কর্পোরেট আই ওয়াজ আর্নিং প্রিটি, মানে মান্থলি স্যালারি ওয়াজ অ্যারাউন্ড 6 ফিগার্স, ঠিক আছে। তো ওই 6 ফিগার স্যালারির না একটা লাইফস্টাইল থাকে, একটা সার্টেন এক্সপেকটেশন অফ ফ্যামিলি, একটা লাইফস্টাইল থাকে। দুম করে জিরো, ঠিক আছে, মানে ম্যাসিভ ডিগ্রেডেশন ইন লাইফস্টাইল, ম্যাসিভ। সেই জিনিসটা কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড থাকা, নট অনলি ইউর ফ্যামিলি। মানে আমার মেয়ে এবং আমার স্ত্রী দুজনেই জানতো যে আগামী 2 বছর উই আর জাস্ট গোয়িং টু গো বাই দি বেসিক নিডস, বেসিক ফ্যামিলি নিডস, 2 বছর এরকম চলবে। মানে ওই জায়গাটা থেকে জিরো থেকে শুরু করা মানে চ্যালেঞ্জিং। আর মানে ওই ধরনের লাইফস্টাইল ছিল, মানে আই ফ্লাইং দিস সিটি দ্যাট সিটি, এই ফ্লাই করছি, স্টেইং ইন বড় বড় স্টার হোটেলসে, সেখান থেকে দুম করে জিরো, বইয়ের স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি বিজনেস দাঁড় করাতে। তো এই যে ম্যাসিভ ডিটোরিয়েশন ইন লাইফস্টাইল, সেটা যেন কাউকে ইম্প্যাক্ট না করে, মানে এটা ধরে নিতে হবে এবং এটা প্রিপেয়ার থাকতে হবে। আর ওটা এই যে লাইফস্টাইল চেঞ্জটা, এটা আবার 6 মাস 1 বছরে হবে না, ইট উইল টেক ইটস ওন টাইম। 3 বছর এইভাবে রোগড়ে যেতে হবে। তো কেউ যদি ভাবে যে আমি চাকরি ছেড়ে বিজনেস করব, তাকেও এই জায়গাটা মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে সার্টেন ডিগ্রেডেশন ইন লাইফস্টাইল। আজকের দিনে যখন আমরা এই দেখি যে এই স্টার্ট আপ, এই ফাউন্ডার, এত ইনভেস্টার, এন্টারপ্রেনিউর, এত টাকার গাড়ি চড়ছে, এত টাকার এখানে ইন্টারভিউ দিচ্ছে, ওখানে যাচ্ছে, ইট ইজ নট সো ইজি, অতটা ইজি না। ইট ইজ নট ভেরি কুইক ফিক্স যে 6 মাসে হয়ে যাবে,
ওই লেগে থাকতে হবে, পড়ে থাকতে হবে। মানে মানে না হলে ব্র্যান্ড বা বিজনেস দাঁড়াবে না। কারোর মধ্যে যদি এই ধৈর্যটা থাকতে পারে, ধৈর্য না থাকলে ওই মানে রঙিন জিনিসগুলো দেখে, স্টার্ট আপের রঙিন জিনিস, এন্টারপ্রেনারশিপের রঙিন জিনিস দেখে যদি স্টার্ট করতে চায়, দেন দ্যাট উইল বি ইলিউশন। মানে রিয়েলিটি ইজ সামথিং এলস। ঠিক আছে, তো এটাই আর কি, মানে এই রোলার কোস্টারটা চলতে থাকবে এইভাবে উঁচু নিচু করতে করতে আস্তে আস্তে তুমি উঠছো, বাট আপ ডাউন বাট স্টার্টিং, বাট হ্যাঁ মানে বিকজ তো শুরু থেকে জিরো থেকে শুরু করা না, নাথিং ইজ দেয়ার, জিরো থেকে শুরু করা। আর প্রথম জিনিস কঠিন হয়, সে আপার ক্লাস হোক, মিডল ক্লাস হোক, লোয়ার ক্লাস হোক, ফার্স্ট টাইম ইজ অলওয়েজ টাফ। তো এটাই আর কি। আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, মানে একটা হ্যাঁ আমিও অনেকটা কথা বললাম। না সত্যি মানে একদম ডিটেলে একদম আলোচনা হলো। মানে যারা বিজনেস করতে চায় আমার মনে হয় যে এই পডকাস্টটা মিনিমাম একবার দেখা উচিত, কারণ অনেক কিছু জানতে পারবে। হোপফুলি ইট উইল বি হেল্পফুল ফর দেম। মানে যারা এরকম একটা ব্র্যান্ড তৈরি করতে চায় তাদের চ্যালেঞ্জেস কি কি আমি আসে। যেহেতু এটা বাংলায় পডকাস্ট, হিন্দিতে অনেক রকম এরকম পডকাস্ট হয়, বাংলায় তো বিজনেস রিলেটেড পডকাস্ট আমি একটু কমই চোখে এসছে। বাট এই যে একটা কথা আছে না যে বাঙালি ব্যবসা করবে দি পয়েন্ট ইজ দ্যাট আমি না এটাতে একদম মানি না এই কথাটা যে বাঙালি ব্যবসা করবে। বাঙালি শব্দটা ইজ নট রিলেটেড যে বাঙালি ব্যবসা করবে না আর বাঙালি ব্যবসা করবে। ইটস অল অ্যাবাউট যে একটা ব্যবসায়ী বাড়ি আর একটা চাকরিজীবীর বাড়ি, দুটো সার্কামস্ট্যান্সিয়াল ডিফারেন্স। এই দুটো জিনিস বলতে পারে যে একটা চাকরিজীবী বাড়ির ছেলে ব্যবসা করবে বা একটা ব্যবসায়ী বাড়ির ছেলে ব্যবসা করবে। একটা ব্যবসায়ী বাড়ির ছেলে না, তার কাছে একটা জেনারেশনাল ওয়েলথ থাকে, এক পুরুষ, দু পুরুষ, তিন পুরুষ ধরে বিজনেস করে আসছে, তার কাছে একটা জেনারেশনাল ওয়েলথ থাকে। একটা চাকরিজীবীর কাছে, বাবা মায়ের কাছে কিন্তু সেই জেনারেশনাল ওয়েলথটা থাকে না। সে পুঁজি হচ্ছে একটা বাড়ি করেছে, পিএফ অ্যান্ড পেনশন। তো এই ব্যাকআপ নিয়ে একটা চাকরিজীবী বাড়ির ছেলে বিজনেস করবে কি করে? সাহস মানে সত্যি তো, মানে পুঁজি হয়তো 10 লাখ টাকা, সেটাতেও বিজনেস স্টার্ট করবে কি করে? আর ওই দিকে যে একটা বিজনেস ব্যাকগ্রাউন্ডের ছেলে, তার পুঁজি হচ্ছে 10 কোটি টাকা, 3টে জেনারেশনের টাকা আছে, তার তো সাহস অন্যরকম হবেই। সে অনেক অ্যাগ্রেসিভলি খেলবে, মানে সে অল আউট খেলবে। ঠিক আছে, বিজনেস ফেল হবে, নো প্রবলেম। তার বাবা বলবে ঠিক আছে, তোর ইচ্ছে করছে এটা করতে, তুই এটা কর, নো প্রবলেম। কিছু যদি এটা ফেল করে, আই উইল গো ব্যাক, আমি বাবার বিজনেসটা ধরবো আর ওটাকে স্কেল আপ করবো। তার তো একটা আছে। একটা চাকরিজীবী ছেলে যার কাছে 10 লাখ টাকাই হয়তো বা 5 লাখ টাকা পুঁজি, সে সাহসটা কীভাবে করবে? কারণ পুঁজি তো এতটুকুই, বাই চান্স যদি ভুল হয়ে যায়, মানে আমি আমার পরিবার বা আমার বাবা মাকে নিয়ে আইল বি নো হোয়ার। তো ব্যাপারটা হচ্ছে, যদি মানে ইউ ক্যানট কম্পেয়ার অরেঞ্জ উইথ অ্যাপেল। মানে ইউ হ্যাভ টু, ইফ ইউ ওয়ান্ট টু কম্পেয়ার অরেঞ্জ টু অরেঞ্জ। দুজনকে সেম সার্কামস্ট্যান্সেস দাও। এখানে বাঙালি অবাঙালি কোনো বলে, একটা বাঙালি ছেলেকে তুমি 10 কোটি টাকার ব্যাকআপ দাও, একটা অবাঙালি ছেলেকে 10 কোটি টাকার ব্যাকআপ দাও, দুজনই সাহস দেখাবে, দুজনই ভালোভাবে করবে। কিন্তু একটা বাঙালি মানে এবার একটা অবাঙালি ছেলেকে, চাকরিজীবী একটা অবাঙালি ছেলেকে দাও, ও যদি 10 লাখ টাকা পুঁজি থাকে, ও কিন্তু ভয় 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 করবে। ইটস নট অ্যাবাউট বাঙালি অবাঙালি, ইটস অল অ্যাবাউট যে জেনারেশনাল ওয়েলথ, বিজনেস ব্যাকগ্রাউন্ড অ্যান্ড চাকরিজীবী ব্যাকগ্রাউন্ড। তো বাঙালিরাও ব্যবসা করবে যদি সে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তার কাছে যদি সেই জেনারেশনাল ওয়েলথ থাকে 5 কোটি 10 কোটি, সেও অ্যাগ্রেসিভলি বিজনেস করবে। প্রতিটা বাঙালি বিজনেস করতে পারে, নো পয়েন্ট, নো প্রবলেম। আর আমি আবারও বলছি, আমার মনে হয় আজকের দিনে বিজনেস করা ইজি। এত লিভার্স চলে এসছে ইউজ করার, যে আমি আমার প্রোডাক্টটা বানাবো, বাকি সব লিভারগুলো ইউজ করব। ডিস্ট্রিবিউশন হোক, ডেলিভারি হোক, অল লিভার্স। শুধু প্রোডাক্টটায় ফোকাস করতে হবে, যাতে প্রোডাক্টটা ঠিক থাকে, কনজিউমার এক্সপিরিয়েন্স যেন ভালো হয়। তাহলে আমার মনে হয় আজকের দিনে বিজনেস করা, আমার তো মনে হয় ইজি অ্যাজ কম্পেয়ার টু জেনারেল ট্রেড আজকে থেকে 10 বছর আগে যেটা ছিল। এই থ্যাংক ইউ। আমরা আজকে খুব সুন্দর একটা জার্নি শুনলাম, যার মধ্যে অনেক কিছু ছিল। যেমনি বিজনেসে আপস অ্যান্ড ডাউনস থাকে, সেমনি আজকের এই মানে সময়টার মধ্যেও অনেক আপস অ্যান্ড ডাউনস দিয়ে গেল। মানে আপস অ্যান্ড ডাউনস বলতে আপনার যে স্টোরিটা, সেটা আমরা শুনলাম, সেটা সত্যি ইন্সপায়ারিং। কারণ প্রথমত আপনার টার্গেটটা,
যেটা হচ্ছে 25 জনকে হ্যাঁ, এমপ্লয়মেন্ট এটা আমার এখনো টার্গেট, আমি এখনো পৌঁছেনি ওখানে। আপনি 12 জনে আমি পৌঁছেছেন, 12 জনে পৌঁছেছি, আরো 13 জন বাকি আছে। বাকি আছে। আই ডু ইট, মানে ইম্পর্টেন্ট, আমার খুব তাড়াহুড়ো নেই যে ওখানে না। তাড়াহুড়ো করে পৌঁছতে হবে। ঠিক আছে, ভালো আস্তে আস্তে হোক। এভরিবডি ইজ হ্যাপি, আই এম হ্যাপি। আর সব থেকে বড় ব্যাপার যেটা আপনার মধ্যে আমি খেয়াল করলাম, যে মানে এখনকার যারা নতুন আসছে ব্যবসা করতে, তাদের মধ্যে একটা তাড়াহুড়ো, তাড়াতাড়ি করব, কিন্তু আপনি খুব স্টেডিভাবে জিনিসগুলো মেনটেন করছেন, যে না হবে, আস্তে আস্তে করলে ঠিক হবে, ধরে রাখতে হবে, যেটা আপনার মধ্যে আমি খেয়াল করলাম, যে না আমি আজকেই করছি, এই করে ফেলবো, ওই করে ফেলবো, কালকে ওই করে ফেলবো, ওটা নেই। এটা আস্তে আস্তে যাতে স্লো বাট স্টেডি গ্রোথ থাকে, এটা আমি খেয়াল করলাম। বিজনেস মানে শর্ট টার্ম বলে কিছু হয় না অ্যাকচুয়ালি। শর্ট টার্ম তো গ্যাম্বলিং হয়, ইটস নট গ্যাম্বল। মানে গ্যাম্বলিং করতে গেলে তো শর্ট টার্মে এরকম একটা কুইক ফিক্স কিছু একটা হলো, টাকা পেয়ে গেলাম, হয়ে গেল। কিছু একটা নতুন আইডিয়া নিয়ে এলাম, কাউকে একটা বোঝালাম, একটা অ্যাঞ্জেল ইনভেস্টার টাকা দিয়ে দিল, সেই টাকাটা নিয়ে আমি কী করলাম, কীভাবে ইউজ করলাম, কী এফার্ট দিলাম, সেটা পরের কথা। ভালো লাগলো না, অন্য বিজনেসে চলে গেলাম বা ছেড়ে অন্য কিছু করলাম, টাকাটা কার গেল, অ্যাঞ্জেল ইনভেস্টারে গেল। বাট ইট ইজ নট শর্ট টার্ম। ব্র্যান্ড বা বিজনেস ইটস আ লং টার্ম। আমি ওই যে বললাম 3 বছর তো মোটামুটি লাগে। এবার এই 3 বছরটা শর্ট আর লংটা তো একটা রিলেটিভ ওয়ার্ড। 3 বছরটা কারো শর্ট টার্ম মনে হতে পারে, 3 বছরটা কারো লং টার্মও মনে হতে পারে। তো শর্ট টার্মে কিছু হয় না, এবং যেই ভাবুক, বা সে স্টার্ট আপ হোক, নতুন বিজনেস, এন্টারপ্রেনারশিপ, এগুলো তো নতুন ওয়ার্ড। তো 3 বছরের আগে যেন মানে এরকম না ভাবে যে 6 মাস 1 বছরে কিছু তৈরি হয়ে যাবে। একটা সেন্স পেয়ে যাবে 1 বছরে যে ইট উইল ওয়ার্ক, বাট স্টেডি দাঁড়াতে, কনসিস্টেন্টলি স্টেবলভাবে দাঁড়াতে ইট উইল টেক ইটস ওন টাইম। 3 বছরটা আমার মনে হয়েছে 3 বছর। আমি 22 মিনিমাম হ্যাঁ, আমি 22-এ স্টার্ট করেছি, 22-23, 23-24, 24-25-এ গিয়ে আমরা when I felt confident, yes, we are now established, মানে আমরা ঠিক আছে, এবার গ্রোথ। আমি তবুও বলবো যে আই এম লাকি, যে আমাদের গ্রোথটা একটু মানে তাড়াতাড়ি হয়েছে। মানে যে ফিগারে আমরা গত বছর 24-25-এ পৌঁছেছি, আই ফেল্ট লাইক একটু তাড়াতাড়ি হয়েছে। বাট আমার এখন ওটা একটু কনসলিডেট, একটু স্টেবিলাইজ করার ফোকাস, যে ঠিক আছে, ইট শুড বি স্টেবিলাইজ, অ্যান্ড মানে এটা যেমন না হয় যে ফ্লুকে হয়ে গেছে। এই থ্যাংক ইউ শান্তদীপ, অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং, ইয়োর টাইম, এরকম একটা টপিক চুজ করার জন্যে। আমার মনে হয় যে আরও অনেকে এগিয়ে আসুক কাজ করার জন্যে, মানে বিজনেস করার জন্যে। আর আমাকে যদি কেউ কম্পেয়ার করতে বলে যে হোয়াট ইজ গুড, মানে ভালো কর্পোরেট লাইফ আর অ্যাভারেজ বিজনেস, আই উইল স্টিল গিভ মার্কস টু বিজনেস। আলাদা ইন্ডিপেন্ডেন্স, মানে মাই বিজনেস ইজ রানিং। আর ওই যে আবার বললাম, ওই এতগুলো লিভার আমি ইউজ করি 24/7। ও তো অ্যামাজন সবসময় খোলা, ব্লিঙ্কিট সবসময় খোলা, বিগ বাস্কেটও সবসময় খোলা, আমি তো এখানে বসে আছি। সো বিজনেস, আর বিজনেসের মজাটা না, বিজনেসে দেয়ার ইজ অলওয়েজ চ্যালেঞ্জেস, বা চ্যালেঞ্জেসটা নিজের, দেয়ার ইজ অলওয়েজ অবস্ট্রাকশনটাও নিজের। মানে তোমাকে ওভারকাম করতে হবে নিজের জন্য, নিজের ব্র্যান্ড, নিজের কোম্পানি। বাট একটা জিনিস আমি বলি, নিজেকে কোম্পানি থেকে আলাদা করে নেওয়া, মানে ইউ শুড নট বি ইমোশনালি অ্যাসোসিয়েটেড উইথ ইউর কোম্পানি আলাদা, আমি আলাদা। আমিও এখন কোম্পানি থেকে স্যালারি নিই, বাট কোম্পানি প্রফিট, ওই যে কোম্পানিতে যে প্রফিটটা হলো সেটা আমার, ইটস নট দ্যাট, ওটা কোম্পানির। ঠিক আছে, আমি স্যালারি নিই, এটা আমার স্যালারি, আমি ঘর চালার জন্য এতটুকু টাকা দরকার। তো নিজেকে ইমোশনালি কোম্পানি থেকে আলাদা করে, কোম্পানি ইজ আ বিজনেস, ইটস ইজ আ সিস্টেম, যেই সিস্টেমটা এই রেভিনিউ জেনারেট করছে। তো সিস্টেমটাকে ঠিক রাখতে হবে সবসময়, তারপর আশেপাশের লোকগুলো সেটাকে নিয়ে থাকবে। হ্যাঁ, আমি ভাবলাম যে আমি নিয়ে নিই, আজ প্রফিট বেশি হয়েছে আমি নিয়ে নিই, ব্যাস। তাহলে দ্যাট ইজ নট বিজনেস, ওটা ঠিক না। মানে কোম্পানিকে স্টেবল রাখতে হবে, কোম্পানিকে ঠিক রাখতে হবে, কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাতে সেটা শো করে, তখনই তো বলবে যে এই কোম্পানিটা স্টেবল। যখন ব্যাংকে ফাইল যাবে, বা কোনো ব্যাংকিং ব্রাঞ্চ ম্যানেজার ফাইলটার রিভিউ করবে, তার অডিট রিপোর্ট, তার ফোরকাস্টিং, তার এস্টিমেশন, তখন দেখবে যে হ্যাঁ, কোম্পানিটা কতটা স্টেবল। তো নিজেকে কোম্পানি থেকে আলাদা রাখতে হবে। কোম্পানি ইজ আ সিস্টেম, যেটা এই 12 জনকে চালাচ্ছে, দেন সিস্টেমটা যেন ঠিকভাবে চলে, সো দ্যাট অল দি 12 ফ্যামিলিজ গোজ অ্যারাউন্ড ওয়েল। তো ইমোশনালি কোম্পানির সাথে অ্যাসোসিয়েটেড না থাকাটা বেটার আমি বলবো। এই তো, থ্যাংকস ফর এভরিথিং। থ্যাংক ইউ।